হাই, সব কোথায়? হাই, তোমরা সব কেমন আছো? সব চটপট জয়েন করো, এসে গেছি তোমাদের কাছে। তোমরা সব কেমন আছো? চটপট জয়েন করো তো। আমি তো একটু এমনিতেও লেট হয়েছে, মিনিট দুয়েক হয়তো। সব কোথায়? দেখতে পাচ্ছি না। এসো আন্টি কই? অর্ক সেন কমেন্ট করেছে। হ্যাঁ, এসে গেছি তো। তোমরা সব কোথায়? এই তো কমেন্ট। রঞ্জিতা পল বলছে এসে গেছি ডিয়ার। থ্যাংক ইউ আসবার জন্যে। সব কেমন আছো? সবাই একটু চটপট জয়েন করলে, আমি একটু এমনিতে লেট হয়ে গেছি তো, তো সেই কারণে তোমরা একটু চটপট চলে এসো। এখানে কি একটা স্টিকার উঠছে, কেন উঠছে বুঝতে পারছি না। কোথায়? একদম মুখে নাকি নাই নিচে, সাইডে? নিচে ও অসুবিধা আচ্ছা, নেই। সব চটপট চটপট চলে এসো। আচ্ছা, রঞ্জিতা পল কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। ইটস তৃষা কমেন্ট করছে হাই। হাই। অর্ক সেন কি কমেন্ট করেছে, টপ 3 তে থাকলেই খুশি আমি। আচ্ছা, জয় দাস ইজ ওয়াচিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কে কি কমেন্ট করেছে? যা আমাকে কমেন্ট শো অফ করে দিয়েছে। আচ্ছা, 11 জন জয়েন করে আচ্ছা, গেছে। ঠিক আছে। আচ্ছা, তবে তোমাদের সবার ফার্স্ট আমি একটা কথা বলি। আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, তো মাতৃভাষা দিবস। আর আমি বাঙালি, তোমরাও সব বাঙালি। আমাদের তো এটার জন্যে আজকে এই একুশের দিনটাকে আজকে আমাদের সবার বাঙালির একটা প্রিয় দিন, ভালো দিন, দুঃখের ভেতর একটা প্রিয় দিন। তো আর আমরা তো বাঙালি, আমার গর্ব হয়, হ্যাঁ আমরা বাঙালি। তো সেই কারণে আজকের দিনটা আরও বেশি আমার কাছে ভালো লাগছে। আর একটা কথা না বললেই নয়, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তো গায়ে কাটা দিয়ে উঠলো এইটুকুনু, শুধু জাস্ট এইটুকুনু বলার জন্য তো আমরা বাঙালি। হ্যাঁ, তো আজকে 21শে ফেব্রুয়ারি সবার মানে সব বাঙালিদের জন্যে আজকে আমি যারা প্রাণ দিয়েছে ওপার বাংলা এপার বাংলা, তাদের আমি স্যালুট জানিয়ে আজকে আমি শুরু করলাম। হ্যাঁ, তো আজ আর কোনো কথা নয়, যেহেতু লেট হয়ে গেছে, তো সেই কারণে আজকে আমি তোমাদের সবার ফার্স্ট একটা যে গল্পটা শোনাবো, সেই গল্পটা হচ্ছে মানে এটা ওই তোমার ওই মুর্শিদাবাদের একটা আমি ঘটনা তোমাদেরকে বলছি। তো এই ঘটনাটা বেশ পুরনো। হ্যাঁ, তো যেহেতু এই ঘটনাটা বেশ পুরনো, তো আমাকে বলেছে যার সাথে ঘটনাটা ঘটেছে, তো সেই আমাকে এই ঘটনাটা লিখে পাঠিয়েছে। তো উনি আমাকে বলছেন যে মানে ওই ভদ্রলোকের, মানে ওনার নাম হচ্ছে মতলেব। হ্যাঁ, মানে আচ্ছা, এক সেকেন্ড একটু ডিস্টার্ব করলাম। তোমার হাতে এই স্টিকারটা হচ্ছে, জানি না কেন হচ্ছে এই স্টিকারটা। তুমি হাতটা বেশি না নাড়িয়ে কথা বলো। আচ্ছা, ঠিক আছে। তো দেখ, এটা মানে হাতটা এই নিচেই রেখো, উপরে তুললে ফেসে কভার হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ওনার নাম হচ্ছে মতলেব মিয়া। তো ওনার স্ত্রীর নাম হচ্ছে মতি। হ্যাঁ, তো ওনার স্ত্রীর নাম মতি, ওনার নাম হচ্ছে মতলেব। মানে মতলেব ওনাদের মোহামেডানদের নাম এটা। তো যাই হোক, ওদের সংসারে ওদের মানে বিয়ে হয়ে গেছে প্রায় ধরো প্রায় 10 বছর। তো 10 বছর বিয়ে চলাকালীনও ওদের না কোনো মানে একটা বাচ্চা কাচ্চা হয়নি। তো বাচ্চা কাচ্চা হয়নি, তার জন্যে না ওই মতির, মানে ওনার স্ত্রীর নাম কিন্তু মতি। দেখো, ওনাদের নামগুলি একটু মনে রেখো। হ্যাঁ, আমাদের নামটাগুলি একটু অন্যরকম হয়। হ্যাঁ, তো মতি কি করেছে, মানে মতির যখন বাচ্চা হচ্ছে না, মানে মতলেব আর মতির দুজনেরই যখন বাচ্চা হচ্ছে না, তো এই নিয়ে যাই হোক ফ্যামিলিতে যেরকম হয় জানো, যে ফ্যামিলির লোক একটুখানি এই নিয়ে অসন্তুষ্ট। হ্যাঁ, মোটামুটি দু চার কথা শুনিয়েও দিচ্ছে মতিকে। হ্যাঁ, তো তথাপি ওরা স্বামী স্ত্রীতে ভীষণ সুখী, দারুণ সুখী। কোনো রকম এই নিয়ে ওদের ভেতরে কোনো রকম তর্ক বিতর্ক নেই। মানে যেরকম একজন ঘরোয়া বউ, সাংসারিক বউ যেই রকম হয়, একদম সেই রকমই হচ্ছে ওই মতি। হ্যাঁ, তো তথাপি একটা তো কমই থেকে যায়। তো একটু না হালকা মন মরা থাকতো। সবসময় মনে হতো কি যে মানে কিছু একটা শূন্যতা যে ওকে গ্রাস করছে, সেটা ওকে দেখলে মোটামুটি বোঝা যেত। হ্যাঁ, তো যাই হোক, এখন এইভাবেই ওদের দিন চলছে। তো একদিন মতলেব মিয়া আর হচ্ছে মতি, ওরা দুজন একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। তো
তো দেখো ওদের বিয়ে কিন্তু দুপুরবেলা হয়, হ্যাঁ। তো দুপুরবেলা ওরা ওই নিমন্ত্রণ খেতে গেছে। তো দুপুরবেলা নিমন্ত্রণ খেয়ে সব কিছু রিচুয়ালস সব কমপ্লিট করে ওরা যখন ফিরছে, তো ঠিক মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো ওরা মানে একটুখানি গ্রামের দিকে ছিল, মানে মুর্শিদাবাদের বেশ একটু গ্রামের দিকে ছিল, আর বিয়ে বাড়িটা আরেকটু গ্রামের দিকে, হ্যাঁ। তো ওদের আসতে হচ্ছে মানে ওই বাসে টাসে এরকম করে নয়, ওরা আসছে রিক্সা করে এসে, মানে ভ্যান রিক্সা করে এসে ওরা নেমেছে। নামার পর ওদের বাড়িতে ঢোকার সময় ওদের ওই একটা ওই বাঁশঝাড় আছে, দুদিকে বাঁশঝাড়, মাঝখানে রাস্তা, ওটা দিয়ে ওদের আসতে হতো। তো ওটা দিয়ে যখন আসবে, তো সেই সময় প্রচুর, মানে ওটা চৈত্র মাস ছিল, ওদের কিন্তু চৈত্র মাসেও বিয়ে হয়। তো চৈত্র মাসে প্রচুর ঝড়, মানে ঈশান কোণ অন্ধকার করে প্রচুর পরিমাণে ঝড় ছেড়েছে, মানে এমন ঝড় ছেড়েছে যে এক্ষুনি হয়তো বৃষ্টি হবে, মোটামুটি কালো আকাশ করে ঝড়টা এসেছে। তো সেই সময় মতলেব মিয়া কি করেছে, মতির হাতটা ধরে ছুটছে। তো ছুটতে ছুটতে যে শিগগির চলো, বৃষ্টি আসলে কিন্তু আমরা ভিজে যাব। তো ছুটতে ছুটতে হঠাৎ করে মানে মতির না এরকম নিচের দিকে যখন তাকিয়েছে, তো তখন মতির মনে হলো যে কিছু একটা চকচক করছে, রাস্তাটার মধ্যে কিছু একটা পড়ে চকচক করছে। তো তখন কি করেছে, মতি নিচু হয়ে দেখলো কি একটা লকেট। তো তখনকার কথা আমি বলছি, ধরো এই প্রায় 20-25 বছর আগের কথা বলছি। তো সেই সময় কি হতো বলতো, লোকে গলায় না টার্সেল পরতো, টার্সেলের সাথে এবারে আলাদা রকমের আলাদা করে তোমার ওই লকেট পরতো, হ্যাঁ। তো কেউ কালো সুতোতে পরতো, কেউ শাড়ির ম্যাচিং করে পরতো। তো ওই রকম একটা কারোর টার্সেল থেকে ওই রকম একটা মানে ওই ইসে লকেট পড়ে গেছে। তো ও কি করেছে না, ওই দৌড়াতে দৌড়াতে এখন এতটা চকচক করছে, মানে ওরই চোখে পড়েছে ব্যাপারটা। ও কি করেছে, তখন লকেটটাকে তুলে নিয়ে ও বাড়িতে চলে এসছে দুজনে মিলে, মানে খুব ঝড় ছেড়েছে, মানে বাড়িতেও ঢুকেছে, সাথে সাথে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, হ্যাঁ। তো যাই হোক, বাড়িতে যখন ও ঢুকেছে, ঢোকার পর ও না ওইটা তখন ও ঢুকে জামা কাপড় ছেড়ে টেড়ে ওটা তখন মনে পড়েছে এটা কি আমি দেখি। এখন ওই যে লকেটটার মধ্যে কি যে একটা ছবি আছে, একটা পেন্টিং আছে। ধরো কোনো হয় না যে পরীর হয়, গাছ ফুল নানান রকমের ডিজাইন হয়, কিন্তু এটার মধ্যে একটা মেয়ে, তো সেই মেয়েটার না মানে একটা মৎস্যকন্যা টাইপের একটা মেয়ে, যে কিনা বোঝা যাচ্ছে না যে ওই পেন্টিংটা কি লকেটটার মধ্যে। তো যাই হোক, ও কি করেছে না, ওর খুব পছন্দ হয়েছে, মতির এতটা পছন্দ হয়েছে, ও কি করেছে কালো সুতো দিয়ে, ওরা কিন্তু কালো সুতো মানে গলায় পরে, হ্যাঁ, কালো কার গলায় পরে। তো কারের সাথেও কিন্তু তখনকার সময় লকেট একটা ঝোলাতো, হুম। তো তখন ও কি করে, গলায় ওই কালো সুতো দিয়ে ও তখন মানে কার্ড দিয়ে ওই কালো কার্ডটা ডিজাইন ডিজাইন করে তার সাথে লকেটটা পরেছে। এখন একটা জিনিস কি, জবের থেকে ও লকেটটা ব্যবহার করেছে, ঠিক তবের থেকে ওর ভেতরে না একটা পরিবর্তন দেখা দিচ্ছে। পরিবর্তন বলতে এই জিনিসটা, এটা কিন্তু মতি বুঝতে পারছে না, এটা কিন্তু মতলেব মিয়া বুঝতে পারছে। মতলেব মিয়া কি করেছে, ও দেখছে কি মতি মানে যেদিন পড়েছে সেদিন নয়, আস্তে আস্তে, ও তো আর জানে না কি পড়ে, দেখো মেয়েরা কি পড়ছে কি সাজছে, অনেক ছেলেদেরই সেটা খেয়াল থাকে না, আর তখন তো সবাই কালো কার পরে, এটা তো কোনো ব্যাপার না যে আমাকে খেয়াল করতে হবে। তো বেশ কিছুদিন পর থেকে মতলেব মিয়া দেখছে কি মতির ভেতরে না একটা পরিবর্তন ঘটছে। পরিবর্তন ঘটছে কি, দেখো ওদের বিয়ে হয়ে গেছে 10 বছর, তার মধ্যে মতির যেহেতু বাচ্চা কাচ্চা হচ্ছে না বলে সবসময় একটা টেনশনের মধ্যে থাকে, তো সেই কারণে ওর চেহারার মধ্যে না একটা মানে কি সেই বয়স্ক ছাপ, যে কিসের জন্য সাজবো, কিসের জন্য কি করব, এইরকম একটা ব্যাপার, অনীহা একটা যাকে বলে। কিন্তু
ইদানিং করে মতির ভেতরে একটা মানে পরিবর্তন হচ্ছে, যে যত দিন যাচ্ছে মতি যেন দেখতে খুব সুন্দরী এক রমণীতে পরিবর্তন হচ্ছে। যেমন হচ্ছে একটা 10 বছর বিয়ে আলা একটা বউ, তো তাকে যেন মনে হচ্ছে তার বিয়েই হয়নি, মানে নব যৌবনা একজন মানে মেয়ে, যেমন মানে 18-19 বছরের যেন মনে হচ্ছে যে একটা মেয়ে, যেটা কিনা মতি পরিবর্তিত হচ্ছে, ওই মেয়েতে রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে, গ্লেজ বেড়ে যাচ্ছে, দেখতে খুবই সুন্দর হচ্ছে। আর একটা জিনিস ঘটছে ওর ভেতরে, সেটা হচ্ছে মতি কি করছে, সবসময় না সেজে গুজে থাকছে, যেটা কিনা মানে মতির চরিত্রের সাথে পুরো উল্টো, যেটা কিনা এখন যায় না ওই মতির চরিত্রের সাথে। সব সময় হ্যাঁ লিপস্টিক লাগিয়ে থাকে, যেটা ওদের করতে নেই। হ্যাঁ, সব সময় চুল ছেড়ে দিয়ে সেজে কাজল পরে গায়ে ইতর লাগিয়ে, মানে ওই আতর লাগিয়ে এই করে ওনা সবসময় যেন একটা সেজে একটা টকবকে একটা মানে 18-19 বছরের একটা মেয়েতে যত দিন যাচ্ছে ও পরিবর্তিত হচ্ছে। তো এখন এই এই ব্যাপারটা অনেকেরই মোটামুটি নজরে পড়েছে বাড়ির লোকের। তো তারা বলছে, কিরে তোর বউকে তুই কোনো কন্ট্রোল করতে পারিস না কেন? একটা আমাদের ঘরের মেয়ে, মানে মুসলমান ঘরের একজন মেয়ে, সে কিনা এই টাইপের মানে সাজগোজ, এই টাইপের ড্রেস, এগুলি তো যাচ্ছে না ওর সাথে, না? তো আমাদের এগুলি হারাম, ও যে এগুলি করছে তা তুই সেটা কি খেয়াল করতে পারছিস না? ওকে কেন আটকাচ্ছিস না, কেন বাধা দিচ্ছিস না? তো সত্যি কথা বলতে ও না ওর রূপে এতটা আকৃষ্ট হয়েছে, মানে ওকে কিছু বলার ক্ষমতা মানে মতলব মিয়ার নেই। ও মানে একদম সবসময় ওর রূপে ও বুঁদ হয়ে থাকতো, এইরকম একটা। তো এখন কি হয়েছে, যত দিন যাচ্ছে ব্যাপারটা না অন্যদিকে ঘুরছে। যেমন কি ধরো ও এমন ধরনের মানে অঙ্গভঙ্গি, এমন ধরনের কথাবার্তা, চাল চলন, উশৃঙ্খলতা যাকে বলে করছে, তাতে করে নানান রকমের ছেলেদের বাড়িতে আনাগোনা চলছে, বয়স্ক থেকে কম বয়স অবধি এরা আনাগোনা করছে, বাড়িতে যাওয়া আসা করছে, ইয়ার্কি ফাজলামো চলছে। এই নিয়ে বাড়ির লোকের সাথে নানান রকম অসুবিধা মানে ফেস করছে ওই মতলেব মিয়া। তো মতলেব মিয়ারও না এবার ব্যাপারটা খারাপ লাগছে, যেহেতু ওর বউ পর পুরুষের সাথে বেশিক্ষণ কথা বলছে, গল্প করছে, হাসাহাসি করছে, এই জিনিসটা মতলেব মিয়ারও ভালো লাগছে না। আর একটা জিনিস মতলব মিয়া খেয়াল করেছে, যে যখন ও মতির কাছে যাচ্ছে তখন মতি কিন্তু ওকে দূরে সরিয়ে দিচ্ছে, মানে কিছুতেই ও মতলব মিয়ার মানে আওতার মধ্যে আসতে চায় না। ওকে সবসময় মানে চোখ বড় বড় করে সবসময় ওকে ধমকাচ্ছে, সবসময় ওকে খুব বাজে ব্যবহার করছে ওর সাথে, যে মানে পাত্তা দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এটাতে না আস্তে আস্তে মতলব মিয়ার না মনের ভেতরে আস্তে আস্তে না ওর মনটা দমে যাচ্ছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে ওর মনটা মরে যাচ্ছে, ভেতর থেকে ওর মনটা মরে যাচ্ছে, যে আমার বউ আমাকে পাত্তা দিচ্ছে না। এমনকি এমনও দিন যাচ্ছে, রাত যাচ্ছে, যে একই বিছনার মধ্যে শুয়ে ওরা যে যার সেতার। হ্যাঁ, তো তখন কি করেছে, একদিন সত্যি ও জবরদস্তি করে যখন ওর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছে, তো সেই সময় ও এমন একটা বিকট টাইপের একটা রূপ, মানে ওরই রূপের ভেতরে, মানে ওরই চেহারার ভেতরে এত ভয়ঙ্কর রাগী একটা মুখ করে বলছে, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না। আর তুই কেমন পুরুষ? হ্যাঁ, তুই কি মনে করেছিস তোর বউয়ের কেন বাচ্চা হচ্ছিল না? আমার কেন বাচ্চা হচ্ছিল না? তোর জন্যে, তোর দোষে আমার বাচ্চা হচ্ছিল না। একটা কাপুরুষ কোথাকার, একটা সন্তান দিতে পারে না, আর তুই এখন আমাকে সোহাগ করতে এসেছিস? খবরদার সরে যা এখান থেকে, একদম আমাকে ছুবি না। তো এই কথাটা বলার পরে না মানে মতলব মিয়া নিজেও সেই সময় এতটা চমকে গেছে, যে এই কথাটা
মতির জানার কথা না, কেন যখন বাচ্চা হচ্ছিল না তো সেই সময়টা কিন্তু মতলব মিয়া নিজেই কিন্তু ও মানে কবিরাজ বলো ডাক্তার বলো ও দেখিয়েছিল অনেক জায়গা, ঠাকুর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু, মানে ওদের আল্লাহর স্থান আর কি, মানে ওই জায়গাতে যেমন যায় ওরা পীর বাবার ওখানটায়, ওখানেও দেখিয়েছে। কিন্তু ওরা সবাই একই কথা বলেছে, ডাক্তার কবিরাজ সবাই একই কথা বলেছে যে মানে আর ওর বউকে দেখাতে হয়নি, ওকে পরীক্ষা করেই বোঝা গেছে যে ওর বাচ্চা হবে না। তো সেই কথাটা কিন্তু ও কখনো বাড়িতে বলেনি, এমনকি ওর স্ত্রীকেও বলেনি। তাহলে কি করে মতি এই কথাটা জানতে পারলো? ও অসম্ভব ভয় পেয়ে গেছে, মানে আর ওর সাহস নেই যে মতির সাথে কথা বলে বা মতিকে টাচ করে। যাই হোক, এখন আর একটা জিনিস ওদের ঘটছে যে ধরো মতলব মিয়া বাজার করে আনছে, বাজার করে যখন মাছ আনছে তো দেখো সবাই সবার বাড়ির জন্য চেষ্টা করে টাটকা মাছ আনতে। তো যখন টাটকা মাছ আনছে তো সেই মাছটা যখন মতিকে রান্না করতে দিচ্ছে, তো মতি যখন রান্না করে ওই মাছ যখন খাচ্ছে, মতি তো কিছু বলছে না, কিন্তু মতলব মিয়া ওই মাছ কিছুতে খেতে পারছে না। কেননা ওই মাছ না পুরো পচা, মানে কি বাজার থেকে পচা মাছ এনে দিলে সেই মাছ রান্না করলে যেই রকম একটা দুর্গন্ধ বেরাচ্ছে, ঠিক সেই রকমের দুর্গন্ধ ওর মাছ মতি রান্না করলে ওই খাবারের মধ্যে সেই রকমের দুর্গন্ধ পাচ্ছে। হ্যাঁ, তো বলছে দেখো এত টাটকা মাছ নিয়ে এসেছি আমি, তো এই পচা মাছ দিল আমাকে। তখন মতলব মিয়া বাজারে গিয়ে মাছালাদের বলে আর কি যে হ্যাঁ কি মাছ দিয়েছো, একদম পচা মাছ, এই মাছ কি খাওয়া যায়? তখন বলছে কি বলো মিয়া, আমি তো তোমাকে যেই রকম তুমি বলছো সেই রকম যেখান থেকে বলছো দিচ্ছি, দেখো প্রত্যেকে নিয়েছে, কেউ কিচ্ছু বলছে না, অথচ তুমি বলছো পচা মাছ। তো আর একদিন কি করেছে, মানে ও কি করেছে, এবারে এই বাটা মাছ হয়, জ্যান্ত বাটা মাছ, ওই বাটা মাছ, জ্যান্ত বাটা মাছ মতলব মিয়া নিয়ে এসেছে। নিয়ে এসে আবার যথারীতি ও মতিকে দিয়েছে রান্না করতে। মতি যখন রান্না করে মানে ওর ছোঁয়াতে না মাছগুলি মরে না পচে, মানে পচা পচন ধরে যাচ্ছে, এইরকম একটা জিনিস। হ্যাঁ, মানে যেই জিনিস ও রান্না করে দিচ্ছে, যেই খাবার ও রান্না করে দিচ্ছে, প্রত্যেকটা খাবার না পচন ধরে যাচ্ছে। ধরো কি আজকে দুপুরবেলা রান্না করলো, ও যেটা রান্না করছে ঠিক সেই জিনিসটাই পচন ধরে যাচ্ছে। কিন্তু আদার্স ধরো ও তো মানে বাড়িতেই থাকে, এখন হাঁড়ি আলাদা হলেও ওর মা বৌদি এরা তো খাবারটা দেয়, কিন্তু সেই খাবারটা যখন খাচ্ছে সেই খাবারের মধ্যে কিন্তু কোনো পচন নেই বা কোনো দুর্গন্ধ নেই। কিন্তু মতি যেটা রান্না করে, মতি যেটা ছোঁয় সেইটাই পচে যায়, সেইটা থেকেই দুর্গন্ধ বেরায়। তো এই জিনিসটা ও যখন না মানে আস্তে আস্তে এই জিনিসগুলি ও অনুভব করছে, আর এদিকে দিনের পর দিন মতির মানে যৌবন যেন মনে হচ্ছে না ফেটে পড়ে যাচ্ছে, মানে এত লোক আকৃষ্ট হচ্ছে রাস্তাঘাটে চারিদিকে, মানে মনে হয় যেন ওর বাড়ি ওকে একবার দেখার জন্যে লোকে যেন মনে হয় মুখিয়ে থাকে, পাগল হয়ে থাকে ছেলেরা, এইরকম একটা ব্যাপার চলছে। এই নিয়ে মতির সাথে প্রায়শই অশান্তি হচ্ছে, বাড়ির সাথে অশান্তি হচ্ছে, কিন্তু মতির সাহস নেই যে মানে ওই মতলব মিয়ার সাহস নেই যে মতিকে একটা কথা মানে ও বলবে, মুখ তুলে মতিকে একটা কথা বলবে, সেই বলার ওর ক্ষমতা নেই। হ্যাঁ, তো মতির নাম হচ্ছে মুক্তা, এখন ওই ডাক নামে মতি মতি বলে, ওর নাম হচ্ছে মুক্তা। তো এখন মতি তখন কি করেছে, ওই মতলব মিয়া তখন কি করেছে, একদিন ওদের মাজারে একটা কোনো প্রোগ্রাম চলছে। হ্যাঁ, তো ওদের মাজারে একদিন কোনো প্রোগ্রাম চলছে, তো সেই প্রোগ্রামে যখন মতলব মিয়া গেছে, তো যাওয়ার পরে এবার ওদের চাদর ঠাদর এরকম দেয় ওদের নবীকে, যাই হোক ওদের কোনো মানে ওদের পুজোর যেরকম হয় ওই রকম হয়ে ঠয়ে এখন ওই যেই মানে ওই ওদের হুজুর, যেই হুজুর
মানে ওই সবার এরকম চাদর নিচ্ছে, মানে পুজো নিচ্ছে। তো সেই হুজুর আবার সবার মাথার মধ্যে এরকম ওদের আশীর্বাদী ওই ইয়েটা দিচ্ছে। তো ও যখন মতির কাছে মানে মতলেব মিয়া যখন এসেছে, তো তখন যখন মাথায় এরকম দেবে, তো তখন ও মতলেব মিয়াকে বলছে যে কি ব্যাপার বলো বলো তো, তুমি এইরকম হয়ে মানে শীর্ণ হয়ে গেছে, ওর ভেতরটা মরে গেছে, মানে ও একদম রোগা হয়ে চোখের তলায় এতটা করে কালি পড়ে ও মানে হচ্ছে ভেতর কেউ কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নিচ্ছে। ঠিক এইরকম একটা ওর শরীরটা দেখে মনে হচ্ছে একটা খোলা, মনে হচ্ছে ওকে কেউ মানে কুড়িয়ে ওর ভেতরটা শেষ করে দিয়েছে। তো সেই জিনিসটা ওনার চোখে পড়েছে, ওই হুজুরের চোখে এই জিনিসটা পড়েছে। তখন বলছে যে কি ব্যাপার আমাকে একটু বলো তো দেখি, তোমার চেহারাটা অসম্ভব রকমের কেন খারাপ হয়ে গেছে। তখন ও বলল যে ওনাকে তখন ওই মতলেব মিয়া তখন সব ওই মুক্তার মানে মতির কথা সব বলল যে এইরকম এরকম ব্যাপার আমার সংসারে ঘটছে। হ্যাঁ, তো আপনি যদি আমাকে একটা তাবিজ দেন, আমার বউয়ের মন যেন আমার দিকে ঘুরে আসে, আমার বউয়ের মন পরপুরুষের দিকে আছে, আর আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করছে, আর সব সময় এরকম সেজে থাকে পরপুরুষের জন্যে, আমার জন্যে না। হ্যাঁ, তো আমাকে যদি একটা তাবিজ দেন আমার বউয়ের মন আমি যেন পাই। হ্যাঁ, তখন বলছে যে তোমার বউয়ের মন তুমি পাবে সেই রকম তাবিজ তো আমার কাছে হবে না। তো তোমার বউ যে এই জিনিসগুলি করছে, তো এই জিনিসগুলি কি শুধু তোমার সাথে এরকম করছে না, সবার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। তো তখন ও বলল যেরকম ওকে দেখলে আমার ইদানিং ভয় লাগে, আগে যেরকম একটা ভালোবাসা ছিল, এখন যত দিন যাচ্ছে ওকে দেখলে আমার ভয় লাগে। আর এরকম ও বললো যে এরকম ও যেই জিনিসটা ধরে সেই জিনিসটা পচে যায়, সে ভাত হোক যেই কোনো খাবার হোক, ও যেইটা ধরে সেই জিনিসটা না পচে যায়। তখন বলল কি শোনো, তোমার তাবিজ নিয়ে কোনো লাভ নেই, তুমি এক কাজ করো, আজকে তুমি তোমার মুখে যেই রকম আমি শুনলাম তোমার বউয়ের কথা, তোমার বেগমের কথা, তো তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, তুমি ওকে না একটু ফলো করো যে ও কি করছে কি না করছে। আমি কটা দিন একটু তুমি যেই কথাগুলি বললে এই কথাগুলি আমি মৌলানা সাহেবকে বলবো, ওনার সাথে আমি একটু আলোচনা করি, করে আমি তোমাকে যদি কোনো তাবিজ দিতে হয় আমি তোমাকে তাবিজ দেব। তো যাই হোক ওরকম মতলব মিয়া চলে এসেছে। তো মুক্তা মানে ওর বউ মতি, ডাকনাম মতি, মুক্তা এইবারে বলছে যে ওকে ওরা না মানে কোনো ঠাকুর দেবতার ওখান থেকে আসলে যেমন আমাদের এখানকারের কোনো আত্মা যেরকম বুঝতে পারে, তো ওর ভেতরে তো আত্মা মানে মুক্তার ভেতরে তো আত্মা ঢুকে আছে। ও যখন ওই লকেটটা তুলে নিয়েছিল, তো ওই লকেটটা কোনো একটা প্রেতাত্মার ছিল, সেটা ওই লকেটের দ্বারা ওর বাড়িতে চলে এসেছে, এবং ওই লকেটের দ্বারা ও যখন গলায় ওইটা পড়েছে, তো সেই সময় থেকে ওর ভেতরে ওই আত্মাটা প্রবেশ করেছে। যে কারোরই আত্মা হতে পারে, তখন অবধি তো জানা যায়নি। তো সেই জন্যেই কিন্তু মুক্তা মানে মতি এই রকম ব্যাপারটা মানে করে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক এখন ও বাড়িতে এসছে, বাড়িতে আসার পরে না ও এখনো অবধি ওই রকম ভয়ে ভয়ে থাকে, সর্বটাক্ষণ ও ভয়ে ভয়ে থাকছে। তো মুক্তা ওকে বলছে যে তুমি কোথায় গিয়েছিলে। তো তখন মতলব মিয়া বলছে কি যে কেন বলো তো, বলছে না তোমার গা থেকে না কেমন গন্ধ, মানে কি দেখো আমরা যেরকম কি কেউ যদি কোনো রকমের মাছ আঁশ জিনিস আমরা যদি ঘাটাঘাটি করি, তো দেখবে সেই অবস্থায় যদি আমরা কোথাও যাই, তো লোকে বলে না তোর গায়ে আঁশ গন্ধ আসছে। তো এই আত্মারা কিন্তু যে কোনো ঠাকুরের স্থানে তুমি যাও, যে কোনো তুমি মানে ওই মাজারে যাও, মসজিদে যাও, তো ওরাও কিন্তু ওর গন্ধটা পায়। হ্যাঁ, তো বলছে তোমার গা থেকে কেমন গন্ধ আসছে, তুমি কোথায় গিয়েছিলে। তো তখন ও বলল যে এরকম মাজারে একটা প্রোগ্রাম চলছে আমাদের, তো সেইখানে আমাদের আল্লাহর নামে আমরা ওইখানে সব মানে পুজো দিতে যাওয়া আর কি, যাকে বলে সিন্নি, ওরা বলে সিন্নি, সিন্নি দিতে গিয়েছিলাম। তো তখন বলছে কি যে
উম, আর না এই কথাটা শোনার পরে ওই মুক্তা কিছুতেই উম, আর ওই মতলব মিয়ার কাছে কাছে আসছে না, একটুখানি দূরে দূরে থাকছে। তো যাই হোক, এইবারে ওর মনে রয়েছে যে আমাকে শুক্রবারের দিন যেতে হবে। তো ও ফলো করছে মুক্তাকে, যে মুক্তার চাল চলনটা ফলো করছে। তো একদিন ও দেখছে যে মুক্তা রাত্রির বেলা হঠাৎ বেরিয়ে, ওর পাশ থেকে বেরিয়ে দরজাটা খুলে বেরিয়ে চলে গেল। তো কোথায় গেল, কি করলো, ও কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না। ও শুয়ে রয়েছে, কিন্তু ও দরজা খোলার আওয়াজ পেয়েছে, বেরিয়ে যাওয়ারও ও দেখতে পেয়েছে যে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওর একটুও সাহস হয়নি যে ওই মুক্তারও পিছু নেবে। কেননা ও এইবার যেহেতু মুক্তাকে ভয় পেতে শুরু করেছে, তো সেই জন্য ওর কিছুতেই সাহস হচ্ছে না ও মুক্তার পেছনে যাক। তো এইবারে ও প্রায়শই দেখছে রাত হলে মুক্তা ঘর থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, এবার ও দেখলো যে যেই রকম ওর শরীরের অঙ্গভঙ্গি প্রত্যেকটা কথা, ও এইবারে গিয়ে শুক্রবারের দিন তখন ও গিয়ে ওই মৌলানা ইয়েকে, ওই ওদের যে ইয়ে ছিল, নবী ইয়ে ছিল, তো তার কাছে গেল, হুজুরের কাছে গেল, গিয়ে সেই হুজুরকে বলছে, হুজুর এই এই ঘটনা আর কি আমার বউয়ের সাথে ঘটছে। তখন বলছে যে তোমার, আমি খোঁজ নিয়েছি, আমার সাথে মৌলানা সাহেবের কথা হয়েছে, তোমার বউকে কিছু মানে প্রেতাত্মা তোমার বউকে ধরেছে, তো সেই কারণে তোমার বউয়ের ভেতরে কোনো প্রেত আছে। তো এই এই ব্যাপারটা আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি কিন্তু এই ওর ওর কাছ থেকে কিন্তু তুমি এমন সাবধানে থাকো, আমি তোমাকে এমনিতেও তাবিজ দিচ্ছি, তুমি এর পরের শুক্রবার কিন্তু মানে মৌলানা সাহেব বলেছে যে এর পরের সপ্তাহে তোমাদের বাড়িতে যাবে, আমিও তোমাদের বাড়িতে যাব। তো এখন আপাতত আমি তোমার হাতে একটা ওই কালো কারের মধ্যে এরকম কালো কাপড়ের পুটুলি টাইপের একটা দিল, যে এই জিনিসটা তুমি সঙ্গে রাখো। আর শুক্রবারের মানে তুমি বৃহস্পতিবারের দিন এইখানে আসবে, শুক্রবারের দিন আমরা তোমার বাড়িতে যাব, শুক্রবারের দিন তোমার বউকে আমরা দেখব। কেননা আমি একা গেলে হবে না, আমি তো অত কিছু জানি না, মৌলানা সাহেবকে নিয়ে আমি তোমার বাড়িতে যাব। তখন বলছে কি যে আচ্ছা ঠিক আছে। তখন ও বাড়িতে চলে আসে, মতলব মিয়া বাড়িতে চলে আসে। কিন্তু এই দিনও কিন্তু ওই মুক্তা ওকে দেখে মানে ওর রাগও তো একটা মানে কটমট কটমট করে ওর দিকে তাকাচ্ছে, কেন ও তো বুঝতে পারছে, ও তো গন্ধ পাচ্ছে যে ও এক্ষুনি মাজার থেকে বা মসজিদ থেকে এসেছে, সেই জিনিসের ও গন্ধটা পাচ্ছে। তো খুব কটমট কটমট করে ওর দিকে তাকাচ্ছে। কিন্তু সেই দিন রাত্রির বেলা কি করেছে, মুক্তা কিছুতেই ওই বিছনাটার মধ্যে মানে ওই মতলব মিয়ার সাথে শুতে পারেনি। যেহেতু ওর হাতে একটা তাবিজ রয়েছে, ওই টাচ ও নিতে পারছে না ওই বিছনায়, কিন্তু সেই দিন ও ঘুমায়নি, ও পাশের ঘরে গিয়ে ও ঘুমিয়েছে, ও কিছুতেই আর ওর বরের সাথে ও ঘুমায়নি। তো যাই হোক, ও তো সবসময় মতলব মিয়া এবারে চিন্তা করছে যে কবে বৃহস্পতিবার দিনটা আসবে, আমি আবার মাজারে যাব, শুক্রবারের দিন এর একটা কিছু বিহিত করতে হবে, আমি এর সাথে আর থাকতে পারছি মানে যত দিন যাচ্ছে ও যেন আরেকটু ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে। এতটা পরিবর্তন দেখলে তো মানুষ এমনিই ভয় পেয়ে যাবে যে ওর বউ ওই রকম ছিল না, ও যতটা ওর শারীরিক পরিবর্তন ঘটছে, ওর চালচলনে পরিবর্তন ঘটছে, ওর কথাবার্তাতে পরিবর্তন ঘটছে। তো তখন কি করেছে, ঠিক ওই বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা ও যখন মাজারে যায়, যেই টাইমে আজান ঠাজান দেয়, সেই সময় যখন ওই মসজিদে যায়, তো সেই সময় ওকে তখন ওই হুজুর বললেন যে তুমি একটা কালো মুরগি রাখবে, আর হচ্ছে গিয়ে যেই সমস্ত জিনিস ও বললো কোথাকার কি লাগবে, তাবিজ ঠাবিজ এই সেই সমস্ত কিছু তুমি জোগাড় করবে, কিন্তু অতি অবশ্যই কিন্তু একটা কালো মুরগি রাখবে। ওই কালো মুরগিটা কিন্তু কেটে মানে তোমার বউয়ের ভেতরে যে আত্মাটা আছে, সেই আত্মাটা আমরা বার করব। তো বার করার পরে কিন্তু এই কালো মুরগির রক্ত দিয়ে তোমার বউকে
স্নান মানে গোসল করাতে হবে। তো সেই কারণে একটা কালো মুরগি আর যেই সমস্ত অনেক কথা বলেছিল যে এই জিনিসগুলি লাগবে, তুমি জোগাড় করো। তো বললো আচ্ছা ঠিক আছে আমি। তো সেই সময়টা হঠাৎ কি হয়েছে, ওই মানে হুজুর উনি বুঝতে পারছেন যে ওনার বাড়ির মানে উনি যেই সে মানে ওই কি বলে ওকে মাজারে রয়েছে, ওই মাজারের আশপাশটায় গাছগুলি না খুব জোর দুলছে, মনে হচ্ছে কি ওই গাছের মাথা থেকে না হাওয়া মানে এতটা পরিমাণ দিচ্ছে যেন মনে হচ্ছে ঝড় হচ্ছে, অথচ শুধু গাছের মাথাগুলিতেই ঝড় হচ্ছে, আদার্স আর কোথাও কিন্তু ঝড় বা হাওয়া এমনকি ওদের মাজারেও ঢুকছে না, ওদের গায়েও ঢুকছে না, কিন্তু প্রচন্ড পরিমাণে গাছের মাথাগুলি মানে মনে হচ্ছে যেন শুয়ে পড়বে, মাথা শুদ্ধ ভেঙে পড়বে, এই রকম মানে হালচাল হচ্ছে গাছের মাথাগুলিতে। তো তখনও ওই হুজুর তখন বললেন যে মতলব মিয়া তুমি এখন আমার তাবিজ পড়েছো, তুমি এখন সেফটি থাকলেও তুমি কিন্তু আজকে বাড়িতে ঢুকো না। কেন? ও কিন্তু তোমার পেছন পেছন এসেছে, তোমার বউ এখন তোমার বউ নেই, ওর ভেতরে রুহু ঢুকেছে, ওর ভেতরে আত্মা ঢুকেছে। তো তুমি কিন্তু এখন কিছুতেই এই মুহূর্তে তুমি বাড়ি ফিরো না, তুমি রাতটুকুনো যেখানে খুশি তুমি কাটিয়ে দাও, যার ওখানে কাটিয়ে দাও, তুমি যেই যেই জিনিসগুলি আমি তোমাকে বলেছি সেই সেই জিনিসগুলি নিয়ে তুমি কাল সকালবেলা ঢুকবে। কেন? কাল সকালবেলা কিন্তু ওর তাকতটা একটু কমে যাবে। হ্যাঁ, রাতে কিন্তু তুমি মিয়া তুমি ঢুকো না। তো যখন এই কথাটা বলেছে ওর তো মানে প্রচন্ড ভয় পাচ্ছে, বলছে তোমার ভয় নেই, এইখানে কিছু করতে পারবে না, তুমি এখন বাড়ি ঢুকো না, তুমি এইখানে কিছুক্ষণ বসে থাকো। তো তারপরে অনেকক্ষণ ওখানে বসে থাকার পর আস্তে আস্তে যখন গাছের পাতাগুলির আবার সেই হালচাল বন্ধ হয়েছে, ঝড় থেমে যাওয়ার মতন যখন গাছ পুরো ইয়ে হয়েছে, বলছে এবার তুমি যাও, কিন্তু তুমি বাড়ি ঢুকবে না, খবরদার বাড়ি ঢুকবে না, যা হয়ে যাক না কেন তুমি বাড়ি ঢুকবে না। তো যাই হোক, এবারে পরের দিন শুক্রবারের দিন ও কি করেছে, রাত্রিটুক বন্ধুর বাড়িতে কাটিয়ে দিয়ে ও শুক্রবারের দিন যে সমস্ত জিনিস বলেছিল সেই সেই জিনিসগুলি নিয়ে একটা কালো কুচকুচে মুরগি নিয়ে ও সকালবেলা যখন বাড়িতে ঢুকেছে, মানে ও ঢুকেছে ঠিক ওর পেছন থেকে তখনই ওই মৌলানা সাহেব আর হচ্ছে হুজুর, যেই হুজুর কিনা এখানকারের মাজারের সব দেখাশোনা করে, মসজিদের দেখাশোনা করে, ওই হুজুরকে ডাকা হয়েছে পাশের গ্রাম থেকে। ওই হুজুরকে দেখে মানে ওরা উঠানে পা দেওয়ার সাথে সাথে ওই মুখটা ঘরের ভেতরে প্রচুর পরিমাণে চিৎকার করছে, যেন মনে হচ্ছে ওকে কেউ পেটাচ্ছে, চাবুক পেটা করছে, এই রকম পরিমাণে আর্তনাদ করছে, এই রকম পরিমাণে ও চিৎকার করছে যে ওর চিৎকারে পুরো মনে হচ্ছে পাড়ার লোক ভেঙে এসেছে যে ওদের বাড়িতে কি হয়েছে। তখন মৌলানা সাহেবকে দেখেও তো ঘর থেকে বেরাচ্ছে না, আর ওই রকম পরিত্রাহী মনে হচ্ছে ওর গায়ে কেউ মানে অ্যাসিড ছুঁড়ে ছুঁড়ে মারছে, যে ওই রকম ও দমকা দমকা ভাবে ও চিৎকার করছে, মানে দম বেরিয়ে যাওয়ার মতন। তো তখন বলছে তুই বেরিয়ে আয়, তুই ওইখানে বসে কি করছিস, তুই আবার, তোকে আমি বলেছিলাম না যে তুই আর, তোকে একটা কথাতে ছেড়েছিলাম যে তুই আর কাউকে ধরবি না, কোনো আত্মার ভেতরে মানুষের ভেতরে তোর আত্মা প্রবেশ করাবি না, তোকে কিন্তু এই কথা বলেছিলাম, তোকে কিন্তু এই কথা বলে তোকে কিন্তু আমি ছাড়িয়েছিলাম, আর তুই আবার এসে তুই এর মানে ওর বেগমের শরীরের মধ্যে তুই ঢুকেছিস, তোর এত বড় সাহস, তুই বেরিয়ে আয় আজকে। তো তো কিছুতেই মুক্তা তো কিছুতেই ঘর থেকে বেরাচ্ছে না। তখন ওই হুজুরকে বলল তুমি যাও, তুমি গিয়ে ওকে বাইরে, ঘরের ভেতরে না, ওকে বাইরে বার করে নিয়ে আসো। তখন ওই হুজুর ওই জলপড়া নিয়ে এরকম চারিদিকে ছেটাতে ছেটাতে, আর ওদের ওই হাতের মধ্যে যে ওরা ওই আশীর্বাদ দেয়, ওই ইসে এরকম ইসের মতন কি বলে ওকে, চামর টাইপের হয়, তো ওই চামর তো সাদা সাদা হয়, এটা হচ্ছে ওই কালো চামর টাইপের দিয়ে ওকে এরকম করতে করতে যখন বাইরে নিয়ে আসে, আনতে পারছে না, ও মনে হচ্ছে ঘর দুয়ার ভেঙে ফেলে দেবে,
ওই মুক্তার ভেতরে এতটা শক্তি এসেছে, ও কিছুতেই মানে ঘর ওকে বার করা যাচ্ছে না এরকম। তারপরে এরকম সাইমানা টাঙিয়েছে, ওদের যেরকম হয় চাদোয়া বলে, চাদোয়া টাঙিয়েছে, চাদোয়ার ভেতরে ওকে বসিয়েছে, বসে তো এইবারে যত রকমের ওদের মন্ত্র হয় সেই সমস্ত দিয়ে মন্ত্র পড়ে তারপরে যখন ওকে ঝাড়াচ্ছে, তখন বলছে তুই তো শামসুন্নাহা, তুই শামসুন্নাহা বলে একজন মেয়ে ছিল, সে কিনা মানে প্রচুর পরিমাণে মানে ও ছিল না মানে চরিত্রহীন একটা মেয়ে, প্রচুর পরিমাণে সুন্দরী একটা মেয়ে ছিল। তো ও কি করতো না, ওই মানে ছেলেদের সাথে ও মানে ছেলে একটা করে ছেলে ফাঁসাতো যখন জীবিত ছিল। এখন তো মৃতদেহ, বলছে যে যখন জীবিত ছিল ওর রূপের আগুনে প্রত্যেককে ফাঁসাতো আর প্রত্যেকটা ছেলেকে ও ধোকা দিত। আর সেই সময় এমন হয়েছিল যে মানে ছেলেরা মানে ধোকা খেয়ে ওর কাছ থেকে ওরা কেউ কেউ সুসাইড করতো, কেউ কেউ মানে পাগল হয়ে যেত, এই রকম একটা ব্যাপার ছিল। ওই শামসুন্নাহা এত সুন্দরী ছিল, এত সুন্দরী ছিল, ওর কাজ ছিল ওই রকম, ও এতটা বদ ছিল যে ও ওই ছেলেদেরকে ফাঁসাতো। নিজে কিন্তু কোনোদিন ওকে কোনো ছেলেকে বিয়ে করতো না, ভালোবাসতো না, ওর রূপের জালে ও এইগুলি করতো। তো সেই সময় কি করেছে, যখন ওই রকম 2-3টে ছেলে মিলে ওকে কি করে, ওই ওইরকম করতো, তো সবার সাথে এরকম করতো। তো তখন 2-3টে ছেলে মিলে ওকে তখন ডেকে নিয়ে এসে মানে পয়সার লোভ দেখিয়ে, জিনিসের লোভ দেখিয়ে ডেকে নিয়ে এসে ওকে তখন মার্ডার করে। যখন ওকে মার্ডার করে, মার্ডার করার পরে ওকে তো কবর দেওয়া হয়েছে, তো কবর দেওয়া হওয়ার পরেও ওর পেট আত্মাটা ওই কবর থেকে বেরিয়ে গিয়ে, রু যাকে বলে, বেরিয়ে গিয়ে ও এর আগেও আর একটা বউয়ের শরীরে ঢুকেছিল। তখন কিনা এই যে মানে ওদের যে এই ইসে আছে, উনি তখন ঝাড়িয়েছিলেন, উনি ঝাড়িয়ে এই ঠিক করেছিলেন। তো তখন যেরকম ভূতদেরকে বলা হয় যে আর আসবি না, কার তুই মুক্তি পেয়ে গেলি, আর কারোর শরীরে ঢুকবি না তুই বল, তখন বলে কি যে না আমি আর কারোর শরীরে ঢুকবো না। কিন্তু আবারও কি করেছে, ওই যে ওর গলার লকেটটা ছিল, ওইটা ছিল ওর জেরিয়া, যেটা দিয়ে কিনা ও এই মুক্তার শরীরের মধ্যে ঢুকেছিল। তখন ও কি করেছে, ইচ্ছাকৃত ওই রুটা, ওই ভূতটা ইচ্ছাকৃত ওই গলার ওই লকেটটা ফেলেছিল, যেটা কিনা মুক্তা দেখেছিল, দেখার পর তুলে নিয়ে যখন ও গলায় পড়েছিল তখন ওর শরীরে আর কি ঢুকেছিল। সেই সময় শামসুন্নাহার ভূত ওর গলায় ঢুকেছিল, শরীরে ঢুকেছিল। তো সেই তো ঝাড়ালো, তো কিছুতেই যাবে না, বলে এবার তুই কিন্তু আর কিছু করতে পারবি না, এবার তোকে আমি মানে দোজকে পাঠিয়েই ছাড়বো বলে। তো যেই রকম হয় মন্ত্রতন্ত্র ওদের সব করে ঠোরে, যখন ওর শরীর থেকে এবার তো চিৎকার করছে হ্যাঁ আমাকে এবার ছেড়ে দাও, মানে ওদের তো কষ্ট হয়, ভূতেদের তো কষ্ট হয়। তো তখন যখন বলছে যে আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি ওকে ছেড়ে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। তো তখন বলল যে তুই চলে যাবি, আর কোনোদিন কারোর করবি না, তোর পুরো আমি এই তোর আত্মার পুরো আমি উদ্ধার করে দিলাম, তুই আর মানে আর তোর ভূত হয়েও আর থাকতে হবে না, আর তোর কিছু হয়ে থাকতে হবে না, তোকে আমি মুক্ত করে দিলাম। তো যাই হোক, মুক্ত ওকে করে দিল। করে দেওয়ার পর এইরকম একটা বলছে যে এইরকম একটা শিশির মধ্যে, হ্যাঁ একটা শিশির মধ্যে যখন ওর মুক্ত হয়ে যায়, তখন ওই শিশির মধ্যে ওই যে গলার লকেটটা ওই একটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে তার ভেতরে মন্ত্র পড়া জল দিয়ে, যে এই লকেটটা দিয়ে আর যেন ও না আসতে পারে, ওকে তো আমি মুক্ত করে দিয়েছি, কিন্তু ওর এই গলার লকেটটা তখন ওই শিশির মধ্যে ঢুকিয়ে মন্ত্র পড়া জল ঠল দিয়ে উনি ওনার কাছে নিয়ে নিলেন। আর এই মুক্তাকে তখন উনি সমস্ত যে সমস্ত ওদের নিয়ম হয় করে ঠোরে, তখন ওই কালো মুরগি কেটে তখন মুক্তাকে স্নান করানো হয়, করিয়ে ঠরিয়ে দিয়ে সমস্ত কিছু করে নিয়ম কানুন করে তখন ওকে ঘরে রেখে দেয়। দিয়ে তখন বলল যে
তাবিজ টাবিজ হাতে দেওয়া হয়, বলছে ও 1 সপ্তাহ ঘর থেকে বেরাবে না। মানে আজকে শুক্রবার, এর পরের শুক্রবারে আমরা আসব, এসে ওকে আবার আমরা দেখব যে হ্যাঁ ওর পুরোপুরি ঠিক হয়ে গেছে, তারপর থেকে ও নর্মাল যেরকম জীবনযাপন করে ওরকম করবে, আর তোমার আর কোনো ভয় নেই। তো যাই হোক, সেই 1 সপ্তাহ ওকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছিল। 1 সপ্তাহ পর আবার ওই নবী, ওই হুজুর ওরা এসেছিলেন, আসার পরে দেখলেন যে না ও একদম পুরোপুরি নর্মাল, একটু দুর্বল হয়ে গেছে, যেহেতু এরকম একটা প্রকোপ ওর সাথে চলেছে এতদিন ধরে, তো সেই জন্যে ও একটু দুর্বল হয়ে গেছে, কিন্তু ও আবার ওই আগের মতনই হয়ে ফিরে এসেছে, আবার আগের মুক্তা আগের মতেই ওই মতলব মিয়ার কাছে ফিরে এসেছে। ওরা তারপর থেকে সুখী জীবনযাপন করেছে। তো এই ছিল আমার ঘটনা। বলো তোমাদের কেমন লাগলো আমার ঘটনাটা? বলো তোমাদের কেমন লাগলো? আমার সব কোথায় কমেন্ট কি আমাকে শো করছে না? দেখ তো। কোথায় গেলে সব তোমরা? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, পূরবী চ্যাটার্জি কমেন্ট করেছে দারুণ লাগলো। সব আচ্ছা, তা আমি তো আবার পরের গল্পে চলে যাব। বলো তোমাদের কেমন লাগলো আমার ঘটনাটা? তৃষা কমেন্ট করেছে খুব ভয়ের ঘটনা বাট খুব ভালো লাগলো। সর্বাণী মৈত্র লিখছে দারুণ লাগলো। থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগলে আমি আর চেষ্টা করি যে যাতে তোমাদের ভালো লাগে। সুদীপ্তা মিত্রা লিখছেন খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। মুনমুন বোস লিখছেন ভালো লাগলো। ঠিক আছে, তো আমি পরের গল্পতে চলে যাচ্ছি। আমাকে একটা প্ল্যানচেটের গল্পর কথা বলা হয়েছিল, তো এই গল্পটার সাথে প্ল্যানচেটও আছে, ভূতের গল্পর সাথে প্ল্যানচেটও আছে। তো পুরোপুরি এই গল্পটা তোমরা শোনো, দেখো তোমাদের কেমন লাগে। তো আমি বলছি এটা দুর্গাপুরের, মানে দেখো আমি মেন যাদের ঘটনা, তো তাদের কথা আমি নামটা শুধু পরিবর্তন করব। তো এটা হচ্ছে দুর্গাপুরের একটা ঘটনা, মানে দুর্গাপুরের ঘটনা না, এটা তারকেশ্বরের ঘটনা। তো দুর্গাপুরের সাথেও এটার একটা কানেকশন আছে। তো দুর্গাপুরে একটা ভালো পোস্টে, হ্যাঁ ভালো পোস্টে একটা সুকন্যার বাবা চাকরি করতেন। সুকন্যারা ভাই বোন 2 জন। হ্যাঁ, ও কলেজে পড়ে, মানে ভালো পড়াশোনায় খুবই ভালো, মাস্টার্স যখন করে, তো সেই সময় ওর মানে ওদের ড্রাইভারের সাথে, ড্রাইভার হচ্ছে তারকেশ্বরের থাকতো, তো ড্রাইভারের সাথে তখন সুকন্যার প্রেম হয়। তো ড্রাইভারের সাথে যখন সুকন্যার প্রেম হয়, তো সেই সময় মানে প্রথম দিকে তোর বাবা বুঝতে পারেনি, তো লাস্টে যখন সুকন্যার সাথে প্রেমটা ওর বাবা যখন ধরে ফেলেছে, তো সেই সময় তো দেখো একটা ড্রাইভারের সাথে একটা অত ভালো পোস্টে যার বাবা রয়েছে, হ্যাঁ, তো নিশ্চয়ই মেনে নেবে না। তো এই সময় এই জন্যে না ওদের ভেতরে বিশাল রকমের মানে অশান্তি, মেয়ের সাথে বাবার, দাদার, মায়ের সবারই এরকম খুব অশান্তি। তো এই রকম অশান্তির ভেতরে সুকন্যা পুরো একরোখা, যে আমি কিছুতেই মানে ওই সোহমকে আমি ছাড়তে পারবো না, আমি সোহমকে ভালোবাসি, আমি সোহমকেই ভালোবাসবো। তো আমাদের ভালোবাসার মধ্যে তোমরা এসো না, আমরা তোমাদের যদি মনে হয় যে তোমরা মেনে নিতে পারছো না, তো তোমাদের ব্যাপার, কিন্তু আমরা যেহেতু ভালোবাসি, আমরা কিন্তু ওকেই ভালোবাসবো, ওকেই বিয়ে করব। তো এই নিয়ে যখন প্রচুর পরিমাণে অশান্তি চলছে, তো সেই সময় সোহমের সাথে সুকন্যা পালিয়ে যায়। সোহমের সাথে যখন সুকন্যা পালিয়ে যায়, তো সেই সময় সোহম কিন্তু ওকে ওর বাড়িতেও তোলেনি, ওর বাড়িও তারকেশ্বরে, কিন্তু ওর বাড়িতে তোলেনি, ও মানে ওদের বাড়ির থেকে আরো একটু ভেতরে সেই জায়গায় ওরা ভাড়া চলে যায়, একটা বাড়িতে ওরা ভাড়া চলে যায়। যখন ভাড়া চলে যায়, তো সেই সময় ওই সুকন্যার বাবা মানে প্রচুর এরকম খোঁজাখুঁজি করার পর খুঁজে পেতে যখন সেই যেই ভাড়া বাড়িতে গিয়ে ওঠে,
তো সেই সময় মানে ও তো সোহমকে মারতে যাচ্ছে, এই করতে যাচ্ছে, তখন সুকন্যা পুরো দাঁড়িয়ে পড়ে বলছে তুমি এইখান থেকে এক্ষুনি চলে যাও, আর আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ডের গায়ে তোমার হাত দেওয়ার কোনো রাইট নেই, আর তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, তোমাকে এরপরে কিন্তু আমি বাবা বলে সম্মান করতে পারবো না যদি আর একবার তুমি ওর গায়ে হাত দাও। তো এইগুলি যখন বলে না, বলার পরে তখন ওর বাবার সাথে অনেকটাই মোটামুটি ওদের ঝামেলা হয়। তখন ওর বাবা প্রচণ্ড রেগে যায়, রেগে গিয়ে বলছে যে তুই মরে গেলেও আমার বাড়ি যাবি না, আর তুই যাকে বিয়ে করেছিস সে তো আমার টাকার জন্য বিয়ে করেছে, সে তো তোকে ভালোবাসেনি, সে আমার টাকার জন্য বিয়ে করেছে, মরে গেলেও তুই আমার বাড়িতে যাবি না, আমার সম্পত্তির থেকে তুই তুই মানে তেজ্য পুত্র যেমন তেজ্য কন্যা করে আমি তোকে সেই রকম করলাম, তুই কিন্তু খবরদার আমার বাড়িতে কিন্তু যাবি না। তো বলল যে আজকে আমি আমার এই মানে আমার হাজবেন্ডকে, আমি আমার বরকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি না খেতে পেয়ে মরে গেলেও আমি তোমার বাড়িতে যাব না, হ্যাঁ আমি তোমার বাড়িতে যাব না, আর টাকা পয়সার তো কোনো প্রশ্নই নেই। যাই হোক বাবা চলে গেল, যে আর জীবনে আর বাবার সাথে ধরতে গেলে ওর সম্পর্ক পুরোপুরি উঠে গেল। তো এই মতো অবস্থায় ওই সোহম কি করতো, ট্যাক্সি চালাতো, একটা ভাড়া ট্যাক্সি নিয়ে ট্যাক্সি চালাতো, মানে কোনো রকমে ওদের মোটামুটি দিন যাচ্ছে এরকম। আর এই সুকন্যাও চেষ্টা করছে যে চাকরির জন্য, সুকন্যাও চেষ্টা করছে, চারিদিকে এরকম ছোটাছুটি করছে যে একটা অন্তত একটা টিচার যদি মানে একটা স্কুলে যদি কোনো টিচারিও করতে পারে সেই দিকেও ও খুব ছোটাছুটি করছে। তো এর মধ্যে ওদের একটা সন্তানও আসে, সন্তানটা ওর একটা ছেলে হয়, ছেলেটার যখন 6-7 বছর বয়স, তো সেই সময় কি দেখো ভাগ্যের ফের, তখন সোহমের অ্যাক্সিডেন্ট হয়, সরি, তখন সোহমের অ্যাক্সিডেন্ট হয়ে সোহম মারা যায়। যখন সোহম মারা যায় মানে তখন সুকন্যার মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়েছে যে আমার কি করে চলবে, এক তো একটা ভালোবাসার মানুষ চলে গেছে, দ্বিতীয় এইটুকুনো বাচ্চা নিয়ে আমি চলবো কি করে, ভাড়া বাড়িতে ভাড়া দিয়ে আমাকে থাকতে হয়। তো এইটা তো একটা আছেই। এবারে এই কান্নাকাটি হলো, তার ভেতরে সব কাজ 3 দিনে, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, 3 দিনে কাজ সেরে যখন ওরা উঠেছে, তো তখন থেকে না সুকন্যা বুঝতে পারছে যে মানে ওরা তো দুজন, কিন্তু ও বুঝতে পারে তৃতীয় কোনো ব্যক্তি ওদের বাড়িতে আছে, ওদের ঘরে আছে। ও না মানে হাঁটতে চলতে মানে একটা এক্সট্রা লোকের যে হাঁটা চলা, পায়ের আওয়াজ, চলে যাচ্ছে, যেতে গিয়ে কিছুর সাথে ধাক্কা লাগছে, এই জিনিসগুলি ও সুকন্যা বুঝতে পারছে। তো সুকন্যা যখন এই জিনিসগুলি ফিল করছে, ওর না ভীষণ ভয় লাগতো, ভীষণ ভয় লাগতো, দেখো একটা কিছু তো দেখতে পাচ্ছে না, ওর ভীষণ ভয় লাগতো। তো যাই হোক এর মধ্যে ও এরকম চাকরিও এরকম খুঁজছে, বেড়ায়, ওকে বেড়াতে হচ্ছে, আর এই রকম ওর ঘরের একটা পরিস্থিতি, একটা চাপা একটা পরিস্থিতি ওর ঘরের মধ্যে চলছে, যে ও বুঝতে পারছে কেউ একজন যেন এক্সট্রা আমার ঘরে আছে, আমরা দুজন নেই, কেউ একজন আমার ঘরে আছে। তো এই জিনিসটা যখন ও বুঝতে পারছে, তো এর মধ্যে আবার একটা ঘটনা ঘটেছে। ও কি করেছে, ওর মানে ভাড়াটা না মানে বাকি হয়ে গেছে, ভাড়াটা বাকি হয়ে গেছে। তো তখন কি করেছে, ওই বাড়িয়ালি যে কিনা ভাড়া দিয়েছে, ওই মাসিমা কি করেছে বলতো, ভাড়া চাইতে এসেছে। তো বলছে কি যে মাসিমা, সুকন্যা বলছে মাসিমা আমার আর কটা দিন একটু আপনি সবুর করুন, এ যার ট্যাক্সি চালায় সে কিছু কিছু করে এদেরকে দিচ্ছে, আর সে খুব ভালো লোক ছিলেন, তো উনি একজন পাঞ্জাবি ছিলেন, তো উনি চেষ্টা করছেন যে যাতে সুকন্যারও একটা চাকরি হয়ে যাক, উনিও খুব চেষ্টা করছে। তো তখন বলছে মাসিমা আপনি যদি কটা দিন একটু সবুর করেন আমি দেব আপনাকে, আমি দেব না তা তো না, আমি ভাড়াটা দেব। তো তখন না ওই মাসিমা কি করেছে, ওই সুকন্যা এইরকম বারিন্দায় দাঁড়ানো, মাসিমা উঠানে, তো তখন বলছে যে দেখো আমার এই প্রত্যেক মাসে তোমার চলবে, তুমি কবে কাজ পাবে, তোমার কবে কি হবে আমার দেখার দরকার নেই, তুমি ঘর ছেড়ে দাও,
তুমি বল এই মাসের মধ্যেই তোমাকে ঘর ছাড়তে হবে, না হলে কিন্তু আমি সব জিনিসপত্র টেনে বার করে দেব। বললেই না ওই মাসিমা কি করেছে, সুকন্যার পেছনে তাকিয়ে, সুকন্যা বারিন্দার মধ্যে ছিল, সুকন্যার পেছনে তাকিয়ে ওই মাসিমা মনে হয় যে কি একটা জিনিস দেখেছে, কি মানে ও মনে হচ্ছে যেন এমন একটা ভয়ঙ্কর জিনিস দেখেছে যে উনি ওই কথাটা বলার সাথে সাথে চোখ বড় করে না ওনার গো 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 করছে, গলা থেকে ওনার কিছুতেই আওয়াজ বার করছে না, চোখ বড় বড় করে উনি কি যে দেখেছে উনি নিজেই মানে আর কি মানে এটা সুকন্যা বুঝতে পারছে যে কি হলো ওনার। ওরা তখন কিন্তু ওই রকম তাকিয়ে দেখাচ্ছে আর গলা দিয়ে আওয়াজ বার করার চেষ্টা করছে, গলা থেকে আওয়াজ বার করার চেষ্টা করছে, আর ওই রকম উনি তাকিয়ে এরকম দেখাচ্ছে যে কিছু একটা তোমার পেছনে রয়েছে বলে না, আর ওই রকম গক গক করে আওয়াজ করছে। তখন সুকন্যা ছুটতে গিয়ে ও মাসিমা কি হয়েছে কি হয়েছে বলে মাসিমাকে তুলে এরকম মুখের মধ্যে জল ঠল ছিটা দিয়েছে। উনি এতটা ভয় পেয়ে গেছে, এতটা ভয় পেয়ে গেছে, কি দেখেছে উনি উনি মানে ওই যখন অজ্ঞানের মতন হয়ে গেছিলেন, জল ছেটানোর পর জ্ঞানের মতন মানে জ্ঞান যখন ফিরেছে, উনি আর এক পাও ওইখানে দাঁড়ানো না, উনি ছুটতে ওখান থেকে পালিয়ে গেল, যেন মনে হচ্ছে উনি কিছু একটা দেখে এতটা ভয় পেয়েছে যে উনি ওখান থেকে ছুটে পালিয়ে গেলেন। তারপরে তো যাই হোক, এখন সুকন্যা তখন এইবারে ও না বারান্দার দিকে তাকাচ্ছে যে হলোটা কি, মাসিমা এইভাবে কেন ভয় পেয়ে পালিয়ে গেল। হ্যাঁ, তো এইবারে না সুকন্যারও প্রচন্ড ভয় লেগেছে যে কিছু তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এর মধ্যে বেশ কিছুদিন পর ওর একটা স্কুলে চাকরি হয়ে যায়। ওই যে পাঞ্জাবি ভদ্রলোক উনি খুব ছোটাছুটি করে ওর জন্য একটা চাকরি জোগাড় করে দিয়েছে। তো ওর জন্য যখন চাকরিটা জোগাড় করে দিয়েছে, তো এইবারে ও কি করতো, ওই স্কুলে ছেলেকেও নিয়ে যেত আর ও ওই স্কুলে টিচারই করতো। তো তখন কি হয়েছে, একদিন কি হয়েছে মানে বৃষ্টি পড়ছে, তো ওদের বাড়ির মানে ঘরের বাইরে ছিল ওদের টয়লেটটা, মানে অ্যাটাচ ছিল না। তো ও একদিন কি করেছে, ওর ছেলে মানে সুকন্যার ছেলে যখন কি করেছে টয়লেট যাচ্ছে, তো হট করে মনে হলো কি ওই উঠানটা না প্রচন্ড পেছল ছিল, তো ওনার মনে হলো কি পাটা না হড়কে গেল ছেলেটার। তো ও ঘর থেকে দৌড়ে আসতে আসতে পাটা যেইভাবে হড়কিয়েছে, ওর পুরোপুরি উল্টিয়ে ওর পড়ে যাওয়ার কথা, যেইভাবে ওর পাটা হড়কিয়েছে। তো সুকন্যা ছুটতে দৌড়ে এসে ধরতে ধরতে মনে হলো কি ও এইরকম পড়তে যাওয়ার সাথে সাথে কেউ যেন মনে হলো ওকে এমন একটা সাপোর্ট করলো যে ও আবার মানে ওই ওই পড়ে যাওয়ার ব্যাপারটা ছেলেটা সামলে গেল। হ্যাঁ, তো যখন ছেলেটা সামলে গেল, ওনা পুরো অবাক হয়ে গেল যে এত জোর পাটা ছেলের পিছলিয়েছে, তো ছেলেটা পড়ে গেল না কি করে, আর ওকে কে তাহলে রক্ষা করলো। তো এইবার ওর প্রচন্ড পরিমাণে ভয় করতে লাগলো। ও এইবার তখন ভাবলো যে আমার ঘরের মধ্যে তাহলে যে সোহম মারা, দেখো যতই ওর বর হোক, হ্যাঁ, ও না এইবার সোহমকে ভয় করতে লাগলো। সোহমের আত্মা এবার ও মনে করলো যে হ্যাঁ সোহম মরে গেছে, কিন্তু সোহমের আত্মা আমার বাড়িতে এখনো রয়েছে। হ্যাঁ, ওই আমাদেরকে এরকম সাপোর্ট করছে, আর ও এই ঘরের মধ্যে হাঁটাচলা করছে, ও এখনো বাড়িতে আছে। তো এই জিনিসটাতে ও এতটা ভয় পেতে লাগলো, তখন ও ওই স্কুলের যে সেলাই টিচার, তখন যে সেলাই করতো ওনাকে তখন সব বলল খুলে যে আমার বাড়িতে এইরকম জবের থেকে এরকম সোহম মারা গেছে, তবে থেকে আমার বাড়িতে এইরকম আমি ওর অস্তিত্ব টের পাচ্ছি, আর আমি সবসময় ভয়ে ভয়ে থাকি, বিশ্বাস করো আমার ভীষণ ভয় লাগে। ওকে আমি ভালোবাসি সেটা আলাদা, কিন্তু একটা প্রেতাত্মার সাথে একই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। আমার ভয় লাগছে যে ও না জানি আমাদের কোনো ক্ষতি করে, না জানি কিছু করে। হ্যাঁ, তখন বলছে কি যে
তুমি কি করে এটা বুঝলে? তখন সমস্ত ঘটনা বলল। বলার পরে এখন কি হয়েছে, ওই বলল কি আচ্ছা ঠিক আছে, তো তুমি ভালোই করেছো এই কথাটা বলে। আমাদের মানে ওনার হাজবেন্ড যে বলল যে ও তো ও এই লাইনেই আছে, এমনকি আমার হাজবেন্ড মানে প্ল্যানচেট মানে মিডিয়াম, একজন মিডিয়াম, আর উনি এই সমস্ত লাইনেই আছে। তো আমি ওর সাথে একটু কথা বলে আমি তোমাকে দেখি বলবো যে তোমার এই অসুবিধাটা থেকে তোমাকে আমি কতটা কি হেল্প করতে পারি। তো সেই দিন ওই যখন এই কথাটা বলেছে, তো সেই দিন কি করেছে, যখন সুকন্যা বাড়ি ফিরছে, স্কুল শেষ হয়ে গেছে, বাড়ি ফিরছে, ও পুরোপুরি বুঝতে পারছে, পুরোপুরি একটা কোনো নিঃশ্বাস যেন মনে হচ্ছে ওর ঘাড়ের মধ্যে পড়ছে, পুরোপুরি ওর সাথে একটা মানুষ, মানে মানুষ তো না প্রেতাত্মা, কিন্তু একটা মানুষ যদি সাথে হেঁটে চলে, পাশে চলে, যেই রকম অনুভূতি হবে, ও টোটাল ওই রকম অনুভূতি ও সেই দিন পেয়েছে। পাওয়ার পরে এখন তো সবসময় একটা ছেলেকে একদম বুকের ভেতরে জড়িয়ে ধরে না, ও একটা আতঙ্কের ভেতরে ও দিন যাপন করছে যত দিন যাচ্ছে। তারপরে শেষে ও একদিন বলল যে যে ওই টিচারকে বলল, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা কাজ করুন, যে আমাদের দুইজনের যাতে একটা মানে কিছু যাতে না হয়, এই রকম যদি আপনার হাজবেন্ড কিছু করতে পারে। তখন বলল যে হ্যাঁ আমি তোমাদের কথা বলেছিলাম, ঠিক আছে আমার হাজবেন্ড তোমাকে দেখা করতে বলেছে। তো স্কুল শেষ হওয়ার পর যখন ওনার ঘরে গেলেন, তো অনেক রকমের জিনিস আছে জানো তো, নানান রকমের টোটকার জিনিস সব ঘরের মধ্যে রয়েছে। তো তখন উনি কি করলেন, ওই এইরকম একটা ঘটের মধ্যে, একটা তামার ঘটের মধ্যে উনি অনেক রকমের জিনিস তার ভেতরে দিয়ে, একটা এরকম পাতা দিয়ে মানে বট পাতা দিয়ে ওইটাকে বেঁধে ওর হাতে দিয়েছে, বলল এইটা তুমি ঘরের মধ্যে স্থাপন করো, অন্তত তোমার ঘরের যেই কালো ছায়াটা, ঘরের ভেতরের জিনিসটা তোমার বন্ধ হয়ে যাবে। তারপরে তুমি আমার কাছে আসো, দেখি আমি এইটা নিয়ে কি করতে পারি। কেন যদি সত্যি সত্যি তোমার হাজবেন্ডের যদি আত্মাটা এরকম হয়, তো নিশ্চয়ই তুমি চাইবে সে মুক্তি হয়ে যাক। তো সেই মুক্তি হওয়ার জন্য আমি যেরকম ক্রিয়াকর্ম হয় আমি করব। হ্যাঁ, তো তার আগে তার সাথে আমি কথা বলবো। তখন মানে সে না অন্য কেউ সেটা জানা যাবে যে সেই কিনা তোমার হাজবেন্ড কিনা সেটা জানা যাবে। তো যেই দিন ওই ঘরটা নিয়ে এসে বাড়িতে মানে ঘরের মধ্যে স্থাপন করেছে, তো সেই দিন রাত্রির বেলা মানে বলছে কি যে বাড়িতে কিছু না, উঠানের মধ্যে মনে হচ্ছে যে কে একটা হাতি, একটা পাগলা হাতি ছেড়ে দিলে যেমন মানে পুরো দাপড়িয়ে বেড়াচ্ছে উঠানের মধ্যে, যেন ওই রকম মানে নানান রকমের ফুল গাছ ছিল, টব ছিল, বালতি টালতি, জামা কাপড় অনেক কিছু ছিল, সব যেন মনে হচ্ছে কেউ যেন হচ্ছে পায়ের তলায় পিষে, মানে বাড়িটার ভেতরে যেন হচ্ছে কতগুলি ঘোড়া, কতগুলি হাতি যেন মানে ওই উৎপাত করে বেরিয়ে গেছে এই রকম। কিন্তু ঘরের ক্লাইমেটটা ঠিক আছে, ঘরের সেই দমকা হাওয়াটা, সেই চাপ চাপ একটা মানে কষ্ট, সেইটা আর নেই। আর মনে হয় না আর কারো পায়ের আওয়াজ, বা ঘর থেকে কেউ বেরিয়ে যাচ্ছে, আমার সাথে সাথে হাঁটছে, পায়ের আওয়াজ, কিছুর সাথে ধাক্কা লাগার আওয়াজ, সেইটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, সেইটা বন্ধ হয়ে যাওয়ার পরে পরের দিন যখন ও স্কুলে গেছে, তো সেই দিন ও বুঝতে পারছে কিছু একটা হচ্ছে, কেউ একটা মানে একটা রাগী একটা গর্জন যেন মনে হচ্ছে ওর মানে চারিদিক থেকে, যেন মনে হচ্ছে না কিছু একটা মানে অস্বাভাবিক একটা কিছু ওর আশেপাশে হচ্ছে এরকম। তো তখন ও গিয়ে ওই সেলাই টিচারকে বলল যে দিদি আপনি আজকেই একটা কিছু ব্যবস্থা করেন, আমার বাড়িতে এইরকম ঘটনা ঘটেছে। তখন বলছে দেখো আজকেই তো হবে না, তুমি আমার সাথে চলো, আমি বলছি উনি যদি মানে প্ল্যানচেট করার জন্য রেডি থাকে তো তাহলে প্ল্যানচেট হবে। তখন উনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর মানে স্কুল ইসের পরে যখন বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর তখন বললেন যে ওনাকে বললেন যে দাদা আমি এইরকম প্ল্যানচেট করতে চাই, প্ল্যানচেট করে আমি শুনতে চাই যে
ও ও না অন্য কেউ, দেখো ওর তো মুক্তি হয়ে যেতে পারে, অন্য কোনো প্রেতাত্মা আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করছে নাকি, সেইটা আমি জানতে চাই। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমি সব এরকম প্ল্যানচেটের এরকম সব টেবিল আমি গুছিয়ে ফেলছি, তুমি এইখানটায় বসো, আমি আছি। হ্যাঁ, আর ও ওনার ওয়াইফের কথা বললো যে ও আছে, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি এখান থেকে নড়বে না, আর যা যা তোমার বলার তুমি বলবে, আর আমার ভেতরে যদি তুমি কোনো পরিবর্তন দেখো তাও কিন্তু তুমি এইখান থেকে নড়তে পারবে না। তো তুমি এই চেয়ারের মধ্যে বসে থাকো, ওই রকম যেই রকম মোমবাতি জ্বালাই ওই রকম জ্বালিয়ে তিনজন তিনটে চেয়ারে, মানে এদিকে একটা এদিকে একটা, এইভাবে তিনজন তিনটে চেয়ারে বসেছে। আর ও একটু দূরত্ব বজায় রেখে মোমবাতি জ্বালিয়ে যেই রকমের মানে ইয়ে হয়, তখন ওই প্ল্যানচেটের যেই ধরনের নিয়ম হয় ওই রকম সবকিছু করে ঘর অন্ধকার করে দিয়ে একটা লাইট রেখেছে, যে যদি কোনো প্রেতাত্মা আসে ওই লাইটটা জ্বলবে, সে জিরো টাইপের একটা লাইট রেখেছে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ প্রেতাত্মা এসেছে। তুমি নিজে হাতে বন্ধ করো, তুমি দেখো যে কোনো রকম এখানে চালাকি চলছে কিনা, তুমি সেটাও কিন্তু যাচাই হয়ে নাও। তখন ও বললো যে না, অবিশ্বাসের কোনো জায়গা নেই, আমি আপনাকে বিশ্বাস করেছি। তো ভালো কথা, তখন প্ল্যানচেট করা হলো, প্ল্যানচেটে ওনাকে ডাকা হলো, যেই যেই নিয়ম তিনজন তিনজনের হাত এই রকম যখন ধরে রয়েছে, তো সেই সময় মানে বলছে যে ওই ভদ্রলোকের হাত, যে কিনা মিডিয়াম, তার হাতের ওপরে সুকন্যার হাত, সুকন্যার হাতের ওপরে রয়েছে হচ্ছে ওই টিচারের হাত। এখন বেশ কিছুক্ষণ যখন হয়ে গেছে, তো ওই গুটির ঘরটা এইরকম কাঁপতে 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 না, হঠাৎ সুকন্যা, মানে ওকে বলা হয়েছিল কোনো পরিস্থিতিতে কিন্তু হাত সরাতে না, তো হঠাৎ সুকন্যা দেখছে ওর হাতটা মনে হচ্ছে কোনো বরফের চায়ের ওপরে ও হাতটা রয়েছে, না ওই ভদ্রলোকের হাত ওর মনে হচ্ছে না, এক টুকরো বরফের ওপরে ও হাতটা দিয়ে রেখেছে, ও হাতটা আর রাখতে পারছে না। কিন্তু যেহেতু বলেছিল হাত সরাতে না, তো সুকন্যা হাতটা কিন্তু সরায়নি। তো সেই সময় হঠাৎ ওই বাল্বটা দপদপ দপদপ করতে করতে পুরো জ্বলে উঠেছে। দপদপ করতে করতে যখন বাল্বটা জ্বলে উঠেছে, তো সেই সময় মানে সুকন্যা বলছে আমি মাথা ঘুরে পড়ে যাব। ঠিক সেই সময় সোহমের গলা, এই লোকটার গলা নয়, আমি সোহমকে ভালোবেসে বিয়ে করেছি, এতদিন সংসার করেছি, সোহমের গলা আমি ভালো মতন জানি, এই ভদ্রলোক কি করে সোহমের গলা করতে পারে, অন্য কিছু হলে না হয় আমি বিশ্বাস করতাম না, কিন্তু সোহমের গলা ডিট্টো করার ক্ষমতা কি করে ওনার হয়। তখন ও সোহমের গলায়, সোহম তখন বলছে যে সুকন্যা, আমি তোমাকে এত ভালোবাসি তুমি কল্পনা করতে পারবে না, তো আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না, কিন্তু তুমি সেটা বুঝতে চেষ্টা করছো না, তুমি আমাকে ভয় পাচ্ছ। আমি যেই বাড়ি থেকে তোমাকে নিয়ে এসেছি, সেই বাড়ির একটা মেয়ে হয়ে তুমি এত কষ্ট আমার সাথে করেছো, হ্যাঁ, তুমি নিজের বাবা মাকে ত্যাগ করেছো, তো আমি তোমাকে সুখে রাখতে না পেরে আমি অকাল মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার আত্মা আমি কিছুতেই মুক্তি হতে পারছি না, আমি তোমার আশেপাশে তোমাদের সুরক্ষা দেওয়ার জন্যই তোমার আশেপাশে ঘুরছি, তুমি বুঝতে না পেরে আমাকে তুমি ভুল বুঝছো। দেখো আজকে আমি যদি তোমার ক্ষতি, তুমি যেই কথাটা বলছো যে তোমার দ্বারা আমার দ্বারা তোমাদের ক্ষতি হবে, কখনো না, যদি আমার দ্বারা তোমাদের ক্ষতি হতো তাহলে আমি তোমাদের আমার সাথে নিয়ে যেতাম, আমি আমার সন্তানকে আমার সাথে নিয়ে যেতাম, কিন্তু আমি কিন্তু আমার সন্তানকে আমার সাথে নেইনি, তোমাকেও নেইনি, এমনকি আমি কোনো মানুষের শরীরে, আমাকে তুমি দেখতে পাচ্ছ না, আমি সূক্ষ্ম শরীরে রয়েছি তাই, কিন্তু আমি যদি কোনো মানুষের ভেতরে আমার আত্মা প্রবেশ করতাম, করে যদি আমি তোমার সাথে থাকতাম, তাহলে
তুমি দেখতে পেতে, কিন্তু আমি সেটাও কিন্তু করিনি, কেননা আমি চাই না আমার জন্য আর কারোর ক্ষতি হোক, আর কারোর কষ্ট হোক। কিন্তু তুমি এটা বুঝতে পারলে না কিছুতেই। আমি তোমাকে প্রচুর ভালোবাসি বলে ওই ভদ্রলোক হাউ হাউ করে, মানে সোহমের গলায় ওই ভদ্রলোক হাউ হাউ করে কাঁদছে যে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। হ্যাঁ, তখন সুকন্যা বলছে, সুকন্যাও খুব কাঁদছে, মানে খুব কাঁদছে, মানে খুব কাঁদছে, বলছে যে দেখো আমাদের তো একটা যে কোনো উপায় হয়েছে, কোনো এটা তুমি এ করো, কিন্তু তোমার তো মানে এই যে তুমি যে জায়গায় আটকে রয়েছো, এখান থেকে তুমি মুক্তি নিয়ে নাও। আমার মানে কোনো আর ইয়ে থাকবে না, আমি যদি তোমাকে মুক্তি দিতে পারি। তোমাকে এইখানটা দেখে তো আমার কষ্ট হচ্ছে, যে তুমি যেই কষ্ট পাচ্ছ, কেননা প্রেতাত্মা হয়ে এই পৃথিবীতে থাকতে গেলে, এই পৃথিবী তো তোমার না, থাকতে গেলে প্রচুর কষ্ট হয়। তো তোমার কষ্ট দেখে আমারও কষ্ট লাগছে, তুমি এই থেকে মুক্তি হয়ে যাও। হ্যাঁ, তারপরে আমরা ওপারে গিয়ে আবার মিলবো, তুমি এর থেকে মুক্তি হয়ে যাও। তখন বলছে যে তোমার কাছে আমার একটাই অনুরোধ, যে তুমি কিন্তু প্লিজ আমাকে মুক্তি দিও না, আমি কোনো তোমার ক্ষতি করব না, তুমি ঘর থেকে ওই ঘরটাও সরিয়ে দাও, তুমি কোনো তাবিজ তুমি কিচ্ছু ধারণ করো না, আমি তোমাদের সাথে থাকতে চাই। আমি মুক্তি একবারই হব, সেইটা হচ্ছে কি না, তুমি তোমার যখন মৃত্যু হবে, আমি সেই সময় তোমার সাথে, আমি অকাল মৃত্যু তোমাকে আমি করাতে চাই না, সেই সময় আমি তোমার সাথে আমিও মুক্ত হয়ে যাব আমরা। হ্যাঁ, তুমি এখন আমাকে প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের ছাড়া আমার শান্তি, আত্মা শান্তি পাবে না, আমি ওপারে গেলেও আমি শান্তি পাবো না তোমাকে যেই অবস্থায় আমি রেখে চলে এসেছি। তখন এই নিয়ে তখন অনেকক্ষণ বোঝানোর পরেও যখন সোহম কিছুতেই বুঝতে চাইলো না, তখন হঠাৎ মানে ও বুঝতে যেহেতু চাইছে না, সেই হেতু এইবার ওই ওই যে মিডিয়াম, তার খুব কষ্ট হচ্ছে, হঠাৎ করে যখন সে এরকম শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট করতে 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 এইবার নিজের গলাতে ও ফিরে এসেছে। নিজের গলাতে ফিরে এসে ও যখন এরকম নিজের গলাতে বলছে যে সুকন্যা তুমি ওকে রাখো, ও হচ্ছে একটা ভালো আত্মা, যেই আত্মা কিনা ও তোমার ক্ষতি করবে না, ও আশেপাশে আদার্স আর কারোর ক্ষতি করবে না, ও শুধু তোমাদেরকে ভালোবেসে তোমাদের সাথেই থাকতে চায়। তোমার যখন মরণ মানে তোমার যখন মৃত্যু হবে, সে যেই বয়সেই হোক, যখনই হোক, তখন ও নিজে থেকেই ও স্বেচ্ছায় নিজেও মুক্তি হয়ে যাবে। অতএব তুমি তাহলে এই নিয়ে আর ভয় পেও না, তুমি তো সব জানলে, সব বুঝলে, এবার তুমি বলো যে তুমি কি করতে চাও। হ্যাঁ, তুমি ওকে মুক্তি করতে চাও, না তুমি ওর সাথেই থাকতে চাও? তখন বলল যে না দাদা, আমি যখন জেনে গেছি যে ও আমার সোহম, তো আর আমার ওর কোনো ভয় নেই। ও যদি আমার ঘরেও থাকে, আমার বাড়িতে থাকে, আমাদের সাথে থাকে, আমার আর কোনো ভয় নেই। তো আমি ওকে নিয়েই থাকতে চাই, আর আমি আর কিচ্ছু করতে চাই না। এবার আপনি বলেন যে আমি তো যেই ঘরটা নিয়ে গেছি, ওটার জন্য তো ও ঘরে ঢুকতে পারছে না, ও আরও কষ্ট পাচ্ছে, তো সেটার আমি কি করব? তখন বলছে যে সেইটা তুমি নিয়ে গিয়ে জলে, পুকুরে, গঙ্গায়, যেখানে হোক তুমি ওটা ভাসিয়ে দাও, আর তুমি কোনো তাবিজ কবজ এই সমস্ত কিছু তুমি নিও না, তোমার দরকার নেই, কেন ও ভালো আত্মা, তোমাদের কোনো ক্ষতি করবে না। তো তারপরে যাই হোক, আস্তে আস্তে বেশ অনেক দিন হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওই রকম ও কিন্তু ঘরে থাকে, যেটা কিনা ওরা বুঝতে পারে, কিন্তু বাড়িতে অন্য কেউ আসলে এখন আর কিন্তু কেউ বুঝতে পারে না যে ঘরের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু হচ্ছে। কিন্তু এটা কিন্তু সুকন্যা টের পায়। এমনকি সুকন্যার ছেলে এখন বড় হয়ে গেছে, ও মানে ওই বেঙ্গালুরুতে পড়াশোনা করছে। তো ও মানে বাড়িতে যখন আসে, ও এই জিনিসটা ফিল করে। তো ওর মাকে বলেছে, মা তুমি আমার কাছে এসে থাকো। তো সুকন্যা বলছে না, যেই মানুষটা কিনা মরে গিয়েও সে শান্তি নেয়নি, যেই মানুষটা কিনা আমাকে ভালোবেসে সে এই এই পৃথিবীকে আমার থাকার কষ্ট সাধ্য করেও থাকছে, তো আমি তাকে ছেড়ে আমি যাব না। আমার যখন মরণ হবে আমরা একসাথে তখন মুক্তি পেয়ে যাব। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। বলো তোমাদের কেমন লাগলো আমার ঘটনা? বলো, একটু কমেন্ট করো। কমেন্ট করছে না কেউ নাকি?
কমেন্ট তো লেটে, কথাগুলো তো লেটে। আচ্ছা, কটা বাজে? 11:12। ইটস তিশা বলছে অসাধারণ লাগলো ঘটনাটা। থ্যাংক ইউ। পাপিয়া পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে কি সাদা সম্পি হলো না, ভেরি নাইস। আচ্ছা, সর্বাণী মিত্র বলছে অসাধারণ। সুদীপ্তা কুন্ডু বলছেন ঘটনাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমাদেরকে কটা বাজে? 11:12। তাহলে কি করব? আরেকটা গল্প বলবো? ঠিক আছে, তাহলে ছোট্ট করে তোমরা আরেকটা গল্প শুনে নাও, কেননা প্রায় 11টা 12 হয়ে গেছে। গল্পগুলি তো একটু বড় বড় থাকে, যার জন্য আমার একটুখানি টাইমটা লেগে যায়। তো এটা আমি ছোট্ট করেই একটা ঘটনা বলছি। ঘটনাটা মানে অনেকটা মানে ধরো এটা অনেকটাই পুরনো, মানে অনেকটাই পুরনো একটা ঘটনা। তো এই ঘটনাটাও আমি মানে আমার দিদি বলেছে। তো আমার দিদিকে আবার একজন, কেন আমার দিদিও জানো তো এখন থেকে আমার জন্য না গল্প কালেক্ট করে, হ্যাঁ। তো আমার দিদিকে একজন বলেছে, দিদি যখন বলেছে যে এরকম গল্পের কথা, তো দিদিকে বলেছে যে ওদের গ্রামে নাকি বলে, এটা মানে বহু আগের কথা, এটা মানে ত্রিপুরার একটা আমি ঘটনা বলছি। তো বলছে যে বহু আগের একটা ঘটনা, মানে লোক মুখে প্রচলিত একটা ঘটনা। বলছে যে যে ভূতের ওঝা, একটা ভূতের ওঝা, মানে ওনার নাম কালীশঙ্কর, হ্যাঁ। তো কালীশঙ্কর কি করতেন, ভূত ঝাড়াতে যেত। তখন তো মানে ওই ভূত মানে তো আর এই এই ধরনের যে প্যারানর্মাল যারা মানে এইগুলি করে তাদেরকে তো ডাকা হতো না। তো ভূত মানেই ওই ওঝাকে ডাকা হতো। তো ওই ভূতের ওঝা কি করেছে, উনি ঝাড়াতেন। তো দেখো, ভূতের ওঝারা যখন ঝাড়ায়, তো আমরা কিন্তু সবাই জানি যে ওনাদেরও কিন্তু গাত্র বন্ধন করতে হয়, ওনাদেরও কিন্তু প্রোটেকশন নিতে হয়। যেহেতু যদি কিনা ধরো মানে কোনো রকম, যদি ওরা কোনো রকম এই বন্ধন, শরীর বন্ধন করে রাস্তায় না বেরায়, তো ভূতেরাই কিন্তু ওদেরকে অ্যাটাক করে। যেহেতু মানে ভূতেদের তো ওরা শত্রু, তো সেই কারণে ভূতেরাই কিন্তু ওনাকে অ্যাটাক করে। তো একদিন কি হয়েছে, বেশ অনেকটা মানে 2টো গ্রাম পর একটা বাড়িতে ওইরকম ভূত ছাড়াতে ওই কালীশঙ্কর বাবুর যেতে হবে। তো কালীশঙ্কর বাবু ইদানিং একটু বয়স হয়ে গেছে দেখে উনি কি করতেন, ওনার ছেলেকে এগুলি তো শিখিয়েছিলেন, তো ছেলেকেও নিয়ে যেতেন, হ্যাঁ। তো ছেলেকে নিয়ে যেতেন, যাওয়ার পর কি হতো, উনি বেশ কিছুটা করতেন, বেশ কিছুটা ওই ভূত ঠুত ঝাড়িয়ে বাদবাকি কিছুটা যদি থাকতো, কেন দেখো শুধু ভূতে যাকে ধরে তারই শুধু শারীরিক কষ্ট হয় না, যারা ভূত ঝাড়ায় তাদেরও কিন্তু শারীরিক কষ্ট একটা হয়। তো সেই কারণে কি করেছে, যখন ওই কালীশঙ্কর বাবু ওনার ছেলেকে নিয়ে গেছেন, তো যাওয়ার পরে সেই বাড়িতে সত্যিই ভয়ানক অবস্থা, সেই বাড়ির মানুষের মানে নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। তো উনি ঝাড়ালেন, ঝাড়ানোর পরে মোটামুটি মানে রাত কিছুতেই মানে এতটাই ভূতটা মানে ছিল যে অবাধ্য, কিছুতেই এরকম যাচ্ছে না, এইরকম একটা ব্যাপার। তো তখন ওই কালীশঙ্কর বাবু বললেন কি, যে যতটা উনি পেরেছিলেন বেশিরভাগটা উনি ঝাড়িয়ে দিলেন। দেওয়ার পরে বাদবাকিটা তখন উনি ছেলেকে বললেন যে বাদবাকি আমি এইটুখানি তুমি করো, এইবার আমি একটু বাড়ি যাই, কেন আমারও শরীরটা অতটা ভালো লাগছে না, তো আমি বাড়ি যাচ্ছি। তো বললো যে ঠিক আছে বাবা, আপনি তখন দেখো আপনি আপনি বলতো, আপনি কিন্তু একটু সাবধানে যাবেন, এই ভোর ভোর প্রায় হয়ে আসছে, যেহেতু রাত ভোর এরকম ঝাড় পোছ হচ্ছে। তো তখন কি করেছে, ওই কালীশঙ্কর বাবু কি করেছেন, উনি বাথরুমে গেছেন, বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে চোখে মুখে জল টল দিয়ে আবার ওই কাপড় জামা সব ঠিক করে উনি পরে উনি এইবার আবার যাচ্ছেন ওই পায়ে হাঁটা পথটা দিয়ে উনি যাচ্ছেন। আর হাতের মধ্যে লণ্ঠন নিয়ে উনি যাচ্ছেন, হারিকেন লণ্ঠন এরকম একটা কিছু নিয়ে উনি যখন যাচ্ছেন, তো উনি বেশ কিছুটা যখন এসেছেন, তো তখন উনি মনে করছেন ওনার গাটা না প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে গেছে, গায়ের রোম দাঁড়িয়ে যাচ্ছে।
তখন উনি উনি যেহেতু জানেন, দেখো ডাক্তারই তো রুগী মানে বুঝতে পারে সিমটম দেখে যে কি মানে এটা রুগী। এখন কি করেছে, যখন উনি এইরকম হচ্ছে ওনার তখন প্রচণ্ড গা কেঁপে প্রচণ্ড ভয় লাগছে, যে উনি বুঝতে পেরেছে ওনার পাশ থেকে চলছে প্রেতাত্মারা। হ্যাঁ, বেশ কিছু প্রেতাত্মা, মানে আমি এখন বলছি না, আমার নিজেরই মানে সেই কথাটা যে বেশ কিছু প্রেতাত্মা ওই মানে ভোর ভোর হওয়ার আগের ব্যাপারটা। আর মানে তখনকার দিনে তো একদম এতটাই চারিদিকে লাইট ফাইট জ্বলতো না, খুব অন্ধকার ছিল। তো ওই অন্ধকারের মধ্যে যে বেশ ওনাকে দূরত্ব বজায় রেখে যে আসছে প্রেতাত্মা, হাওয়ার কখনো দুলকি আসছে, কখনো খ্যান খ্যান গলায় আওয়াজ হচ্ছে, কখনো খিক খিক করে হাসির আওয়াজ হচ্ছে। তো তখন উনি বুঝে গেছে যে কিছু একটা ভুল আমার দ্বারা হয়েছে। উনি হারিকেনটা বেশ ভালো মতন উনি চেপে রেখে উনি কোমরে হাত দিয়েছে। কোমরে হাত দিয়ে উনি দেখছে ওনার কোমরে ঘুমসি নেই। উনি কোমরের মধ্যে একটা ঘুমসি পরা ছিল, তাগা পরা ছিল, সেই তাগাটার মধ্যে কিনা ওনার তাবিজ ছিল, যেই তাবিজটা ওনাকে মানে আর কি রক্ষা করবে, রক্ষা কবচ তুমি বলতে পারো। তো ওইটা কিনা ওনার কোমরে নেই, কোনো কারণে ওনার কোমর থেকে ওইটা খুলে গেছে। হ্যাঁ, তো উনি এবার জানে আমার আর মানে উনি এতটা ভয় পেয়ে গেছে, জীবনে এত উনি ভূত ঝাড়িয়েছে, উনি এত কিছু করেছে, কিন্তু এদিনের মতন উনি জানে আমি আজকে আর নেই। উনি ইষ্ট নাম জপ করতে শুরু করেছে যে আজকে কিছুতেই আমি নেই, আমাকে এরা আজকে বাগে পেয়ে মারবেই মারবে। হ্যাঁ, তো সেই সময় কি করেছে, বেশ দুদিক থেকে মনে হচ্ছে যে খ্যান খ্যান গলায় ওকে এইরকম হাসছে, হ্যাঁ, কিনে কিনে দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়, দাঁড়া, কি রে বলছে। আর এখন সে অট্ট হাসিতে যেন মনে হচ্ছে সব ফেটে পড়ছে, আর ওর কান থেকে না ধোঁয়া বেরাচ্ছে। ওই কালীশঙ্কর উনি উনি গুনিনের কান থেকে এবার মানে হচ্ছে কি ধোঁয়া বেরাচ্ছে, যে আমি এবার কি করব, আমি তো গেছি। তো ও বলছে যে আমি যাই ঠিক আছে, কিন্তু আমার তো আর কারোর সাথে দেখা হলো না, আমি শেষ দেখা আর কারোর সাথে করতে পারলাম না। এবার কি হয়েছে, ওনার পথ চলাটা আস্তে আস্তে, গাটা এত বেশি ভারী হয়েছে, ওনার পথ চলাটা আস্তে আস্তে মানে মানে মন্থর হয়ে আসছে। উনি কিছুতেই আর সেই স্পিডটা পাচ্ছেন না হাঁটবার। তো এর মধ্যে কি করেছে, বেশ একটা দমকা হাওয়া দিয়ে হারিকেনটাকেও নিভিয়ে দিয়েছে। যখন হারিকেনটাকে নিভিয়ে দিয়েছে, তো সেই সময় উনি বুঝতে পারছেন না আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি কোন মানে এরিয়াটা উনি বুঝতে পারছেন না যে আমি কোথায় যাচ্ছি। তখন উনি বলছে ঠিক আছে, আমার কপালে যা আছে তাই হবে। উনি ইষ্ট নাম স্মরণ করে, হারিকেনটা তো নিভে গেছে, উনি ফেলে দিয়ে ইষ্ট নাম স্মরণ করে উনি যখন যাচ্ছে, যেতে যেতে বেশ কিছুটা যখন গেছে, উনি দেখছেন উনি নিচের দিকে নামছে, ওপরটা বাদ দিয়ে ওনার মনে হচ্ছে উনি একটা কোনো ঢালে নেমে যাচ্ছে। উনি নিজের থেকে নামছে না, ওর শরীরটা যেন মনে হয় ওই রকম নিচের দিকে নেমে আসছে। বেশ কিছুটা যখন যাচ্ছে, আর পেছনে কিন্তু ওই রকম অট্টহাসি, ওই রকম পৈশাচিক একটা ব্যাপার পেছনটায় চলছে। উনি তখন ওই এতটা যখন পুরো পায়ের পাতার ওপরে যখন উনি দেখছেন জল আর কাদা উঠে এসেছে, তখন উনি বুঝেছেন যে আমাকে এই জল জায়গাটার মধ্যে ওরা যেভাবেই হোক মাথাটাকে ঢুকিয়ে দিয়ে যেভাবেই হোক ওরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তো এখন এই দিকে না আস্তে আস্তে বেশ ভোরও হয়ে আসছে। তো উনি আস্তে আস্তে ওনার কোমর অবধি নেমে এসেছে। এবার চারিদিকে দেখতে পাচ্ছে আলো ফুটেছে, সব দেখতে পাচ্ছে যে আলো ফুটছে আস্তে আস্তে, পাখি ডাকছে, কাক ডাকছে, কিন্তু উনি মুখ থেকে কোনো কথা বলতে পারছে না। আর বলেও লাভ নেই, ওই সময় ওখানে কেউ নেই, ওই জলাভূমিতে ওই সময় কেউ নেই। হ্যাঁ, তো বলেও লাভ হতো না, কিন্তু তথাপি উনি মুখ থেকে কোনো আওয়াজ বা বোবাই ধরলে যেরকম হয় ওনার ঠিক সেই রকম অবস্থা
হয়েছে, এইবার উনি কোমর অবধি ঢুকে গেছে। যখন কোমর অবধি ঢুকে গেছে তো সেই সময় উনি শুনতে পাচ্ছেন যে ওনার ছেলে ওনাকে বাবা 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 আপনি কোথায়, আপনি কোথায় বলে ওই ছেলে ডেকে যাচ্ছে। ছেলে কি করেছে, যখন বাবা বেরিয়ে এসেছে তো তখন ছেলেও তো এরকম ঝাড়ফুঁক ঝাড়ফুঁক করতে করতে ছেলে যখন এবারে সব মিটে গেছে, এবার ছেলে বেরাবে, যখন ওনার ছেলে যখন বাথরুমে গেছে তো গিয়ে উনিও তো ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে উনি যখন ফিরবে তো সেই সময় দেখেছে ওর বাবার কোমরের ঘুমসি সেটা বাথরুমের মধ্যে পড়ে রয়েছে। তখন তো উনি বুঝেছে আমার বাবাকে আজকে আমি আর দেখতে পাবো না, আমার বাবাকে ওরা শেষ করে ফেলে দেবে। তখন ওই ঘুমসি হাতে নিয়ে উনি মানে পড়ি কি মরি করে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে যখন আসছে উনি তো বুঝতে পারছে বাড়ির রাস্তা, কিন্তু আমার বাবা যে সঠিক বাড়ির রাস্তায় গেছে সেটা বুঝতে পারছে না। তারপরে যখন দৌড়াতে ওরা হারিকেনটা পড়ে থাকতে দেখেছে তখন ওর মাথায় এসেছে যে আমার বাবার হারিকেনটা যখন এখানে, তো বাবাকে জলাভূমিতেই নিয়ে গেছে, কারণ এদের টার্গেট থাকে যে মানে মাটির মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে মেরে ফেলা, মাটির মধ্যে মুখ ঠুসিয়ে দেয়। তখন যখন ওই হাতের ঘুমসিটা নিয়ে বাবা বাবা বলে এরকম চিৎকার করছে, আর তখন ওর বাবার এইবার হুঁশ এসছে, কিন্তু তখনও অবধি কিন্তু উনি কথা বলতে পারছে না। এইবারে তখন কি করেছে উনি এইরকম করে একটা নিঃশ্বাস নিয়ে উনি তখন এরকম হাতের ইশারাতে বলছে যে আমি এখানে, কথা কিন্তু বলতে পারছে না, হাতের ইশারাতে এরকম বলছে। তখন ওই ওনার ছেলে তখন ছুটতে ছুটতে এসে ওই অতটা কাদার মধ্যে উনিও ছুটে এসেছে, এসে একদম বাবাকে এরকম জড়িয়ে ধরেছে, কেন ওর শরীর বন্ধন দেওয়া, ওর বাবাকে পুরো এইরকম জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে ওর বাবাকে তখন ওই ঘুমসিটা এরকম হাতের মধ্যে বেঁধে দিয়েছে। দেওয়ার পরে তখন ওর বাবাকে আস্তে আস্তে ওই কাদা থেকে তুলে আনতে পারে, মানে পাক মাটি পুরো তুলে আনতে পারছে না, তখন ওই আস্তে আস্তে ওই কাদার থেকে তখন ওর বাবাকে টেনে তুলে নিয়ে আসে, তুলে নিয়ে এসে তখন এরকম শুইয়ে রেখে তখন যখন ওই জল নিয়ে এসে চোখে মুখে ছেটায়, একটু যখন সুস্থ হয় তখন বললো যে বাবা তুমি আজকে ভারী বিপদের হাত থেকে বেঁচে গেছো। তখন বলছে হ্যাঁ বাবা আমি বুঝতে পারিনি যে আমি তাড়াহুড়োই ছিলাম, যে আমার কোমর থেকে কখন ঘুমসিটা এরকম খুলে গেছে, আর ওদের অ্যাটাক যখন ওরা করেছে আমাকে এখন ওরা ধরেছে, আমি তখন বুঝেছি যে হ্যাঁ আমার এইরকম একটা ভুল হয়েছে। তারপরে তো ওর বাবাকে এরকম শুয়ে রেখে যখন বেলা হয়েছে, সব রাখাল টাখাল এরকম গরু ঠরু নিয়ে এরকম সব বেরিয়েছে, তারপরে তখন এরকম লোক ডেকে গরুর গাড়ি আনিয়ে তারপরে ওই কালীশঙ্কর বাবুকে বাড়িতে নিয়ে আসে। তো এই ছিল আমার লাস্ট এবং শেষ ঘটনা। তো বলো তোমাদের কেমন লাগলো আমার ঘটনাটা, বলো তোমরা একটু কমেন্ট করে জানাও আমাকে। ব্রততী দাশগুপ্ত লিখছে বাহ। পাপিয়া বন্দ্যোপাধ্যায় লিখছে কটা কাণ্ড ঘটে ভানা যায়, কি লিখেছে বুঝতে পারছি না। বলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো, তবে তো আমার একটু ভালো লাগবে যে হ্যাঁ তোমাদের ভালো লেগেছে। সবাই কি কমেন্টে টাইপিং? হ্যাঁ তো আগে তো তুই বলছিস যে ইয়ে হচ্ছে, পরে কোথায় সব লোকজন? আচ্ছা পাপিয়া বন্দ্যোপাধ্যায় লিখছে ভেরি নাইস। থ্যাংক ইউ। আর সবাই কই? কি হলো সব কি করছো, ঘুমিয়ে পড়েছো নাকি? আচ্ছা মিতালি রয় লিখছে দারুণ লাগলো, বেশ গায়ে কাটা দেওয়া। সত্যি আমারও তো গল্পটা শুনে গায়ে কাটাই দিচ্ছিল, যে এরকম কারোর সাথে হলে তার তখন কি অবস্থা রাত্রির বেলা। ঠিক আছে তাহলে কি কমেন্ট আসছে নাকি? পাপিয়া বন্দ্যোপাধ্যায় লিখছে আমি রেকর্ডেডটা শুনবো। আচ্ছা ঠিক আছে শুনে নিও, তুমি একটু লেট করেছো আজকে, হ্যাঁ তুমি একটুখানি শুনে নিও।
ঠিক আছে, তাহলে রাখছি, টাটা, গুড নাইট। আবার দেখা হবে আশা করি তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। ঠিক আছে, রাখছি, টাটা।